আচ্ছা, তো গতকালকে আমরা হচ্ছে pantheon.io থেকে, অর্থাৎ প্যান্থিয়ন সাইট থেকে, বা আমরা একটা স্যান্ডবক্সের একটা সাইট তাদের কাছ থেকে নিয়েছিলাম, ফ্রি ডোমেন হোস্টিং। এবং সেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে বেসিক কিছু বিষয়ে কথা বলা হয়েছিল। এখন আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে, বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসে আরো কিছু বিষয় আমাদেরকে একটু শিখতে হবে, যাতে করে আমরা এই ওয়ার্ডপ্রেসের থিমটাকে বা আমাদের যে সাইটটা আছে এই সাইটটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস যে সিএমএস যেটা, এই ওয়ার্ডপ্রেসের সিএমএস এ আমাদের অনেক কিছু সুন্দরভাবে দেওয়াই থাকে। আমরা জাস্ট দেখা যাচ্ছে ব্যাক এন্ডে যাই, ওইখান থেকে কোনো কোডিং করতে হয় না, কোনো কিছু করতে হয় না। জাস্ট এখানে পোস্ট করার অপশন, বা দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক ফাংশনালিটি খুব সহজভাবে দেওয়া আছে। তো আমাদেরকে শুধু এই ফাংশনালিটিগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। আমরা যদি ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের সাইটটাকে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। তো গতকালকে আমরা যে সাইটটাতে কাজ করছিলাম ওই সাইটটাতে একটু যাই। সাইটটাতে আপনারা ওয়ার্ডপ্রেসে যেভাবে আপনারা হচ্ছে লগ ইন করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, যে আপনাদের সাইটটার নাম। আচ্ছা, এটা ছিল আমাদের সাইটের নাম, .io/wp-admin। আচ্ছা, এটা লিখে আপনারা সার্চ, মানে এটা লিখে ইউআরএল বারে জাস্ট এটা লিখবেন, তাহলেই আপনাদের সামনে লগ ইন করার ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে মানে লগ ইন করার ইন্টারফেস চলে আসছে। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসের যে নাম, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল, এটা দিয়ে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের সামনে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে কোনোভাবে মানে আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারি, আমাদের সাইটটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। তো গতকালকে মোটামুটি আমরা হচ্ছে আগেই বলেছিলাম যে যখন আপনারা একটা সাইট লঞ্চ করবেন, প্রাথমিক অবস্থায় সাইটটাকে লঞ্চ করার পর আপনাকে এই সাইটটাকে গুগল ক্রাউলের হাত থেকে রক্ষা করবেন, বা দেখা যাচ্ছে গুগল যাতে আমাদের ওয়েবসাইটটাকে ক্রাউল করতে না পারে, জাস্ট সিম্পলি সেটিংস থেকে এখানে রেটিং অপশনটাতে গিয়ে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তো এটা যে সমস্যাটা হয়, যে আপনি যখন সাইটটাকে লঞ্চ করবেন নতুন, এটা গুগল প্রথমে এটাকে ইন্ডেক্স করে, বা দেখা যাচ্ছে যে সে যদি এটাকে ক্রাউল করে গুগলে ইন্ডেক্স করে ফেলে, তারপর কি হবে যে আপনি আবার দেখা যাচ্ছে নতুন নতুন কন্টেন্ট এখানে আপডেট করছেন, আবার দেখা যাচ্ছে অনেক পরে গিয়ে এই সাইটগুলো বা এই পেজগুলো বা নতুন কন্টেন্টগুলো গুগলে ইন্ডেক্স হচ্ছে। তো প্রাথমিক অবস্থায় ইন্ডেক্স হওয়ার পর বেশ কিছু সময় নেয় এই সাইটটাকে আবারও মানে রি ইন্ডেক্স করতে। তো এত সময় আমাদের কাছে নাই, বা দেখা যাচ্ছে যে আমাদের হয়তো নতুন নতুন পোস্টগুলো তখন হয়তো ইন্ডেক্স হতে অনেক বেশি সময় নিচ্ছে। এই কারণে আমরা যে কাজটা করবো, যে সাইটটাকে জাস্ট প্রথমেই এখানে রেডি করার পর আমরা হচ্ছে সাইটটাকে অফ করে দিব, ডিসকারেজ করে দিব, যাতে গুগল সার্চ ইঞ্জিন বা দেখা যাচ্ছে গুগলের যে ক্রাউল আছে এটা যাতে এটাকে ইন্ডেক্স করতে না পারে। এরপর আমাদের সাইটটা যখন রেডি হয়ে যাবে, দেন আমরা এটাকে ইন্ডেক্স করতে পারবো। আচ্ছা, তো আমাদের আরো কিছু বিষয় ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্লাগইনস অ্যাড করা। আমাদের এখানে বেশ কিছু প্লাগইন আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের সাইটটাকে কাস্টমাইজ করতে। তো থিম ওয়াইজ এই প্লাগইন গুলো চেঞ্জ হয় অনেক সময়। অনেক থিমে এই প্লাগইনের যে অপশনগুলো আছে এগুলো অনেক সময় ডিফল্ট হিসেবে দেওয়াই থাকে, বা দেখা যাচ্ছে অনেক প্লাগইনস আছে যেগুলো হচ্ছে এই থিমের সাথে ডিফল্ট হিসেবে চলে আসে। আমাদেরকে এই প্লাগইনটা ইউজ করতে হলে ওই থিমগুলো, ওই প্লাগইনস গুলো ইউজ করতেই হয়। তো আমরা একটু প্লাগইনস অপশনটাতে যাই। আচ্ছা, আমরা যদি প্লাগইনস অপশনটাতে যাই, এখানে আমাদেরকে বলতেছে যে এই যে দুইটা প্লাগইন এখানে অলরেডি অ্যাড করে দেওয়া আছে, হ্যালো ডলি এবং হচ্ছে একিসমেট। এই দুটা প্লাগইন এখানে দেওয়া আছে, আমরা জাস্ট ইনস্টল করি নাই, মানে ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভেট করি নাই। তো আমরা যদি এখান থেকে আরো কিছু প্লাগইন অ্যাড করতে চাই, বা দেখা যাচ্ছে প্লাগইন গুলো আসলে আমরা কেন ইউজ করব, কখন ইউজ করব, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে, বা প্লাগইন গুলো ইউজ করার সুবিধাটা কি, কোন প্লাগইনটা কেন ইউজ করব, এটা আমাদেরকে জানতে হবে। আমরা একটু আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি যে সাইটটা আসলে কেমন দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইটের প্রাথমিক অবস্থা। তো এটা আসলে কোন থিমটা ইনস্টল করা আছে আমার সঠিক খেয়াল নাই। তো আমি জাস্ট এখান থেকে একটা থিম ইনস্টল করে নিই আগে। আপনাদের কি থিম ইনস্টল করা গতকালকে দেখাইছিলাম? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমি একটা ভালো একটা থিম এখানে রেডি করে নিই। জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। এখান থেকে আপনাদের যে থিমটা পছন্দ সেই থিমটা আপনারা নিয়ে নেবেন। তো এই থিমটা সম্ভবত গতকালকে আমি নিয়েছিলাম, নাকি এটা মনে হয় পরবর্তীতে আপনাদেরকে অ্যাড করে দেখাইছিলাম। ধন্যবাদ স্যার। জি, ঠিক আছে, তাহলে আমি এই কালার মার্কটা আমি অ্যাক্টিভ করে দিই। এখন আপাতত এই যে এটা অ্যাক্টিভ আছে, তো জাস্ট এটাকে অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এখন দেখি আমার সাইটটার কি অবস্থা। দেখেন থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আসলে এই থিমটাতে আপনারা যে কোনো পোর্শন যে কোনো ভাবে যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এখানে নেম থেকে শুরু করে এখানে আপনাদের স্লোগানটা আছে এটা থেকে শুরু করে আপনারা এখানে পোস্ট থেকে শুরু করে এই মেনু বার থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এগুলো চেঞ্জ করে আমাদেরকে একটু দেখতে হবে বা শিখতে হবে যে এই ওয়ার্ডপ্রেসের জন্য আমরা একটা সাইটকে কিভাবে সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। তো এই সাইটটাকে সুন্দরভাবে ডেভেলপ করার জন্য আমাদের কিছু প্লাগইনস এর প্রয়োজন পড়বে। এর মধ্যে একটা প্লাগইন আছে, আমি প্লাগইনগুলো অ্যাড করি আর আপনাদেরকে এই প্লাগইন সম্পর্কে বিস্তারিত কিছু বলার চেষ্টা করি। আচ্ছা, জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা প্লাগইনসে যাবেন। প্লাগইনসে আসার পর এখান থেকে অ্যাড নিউ একটা অপশন আছে। আপনারা এখান থেকে নিউ প্লাগইন অ্যাড করতে চান তাহলে এই অ্যাড নিউতে যেতে হবে। আচ্ছা, এখানে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে যে প্লাগইনের নেম আপনাদেরকে সার্চ করতে হবে। তো বেশ কিছু প্লাগইন যখন আপনারা কাজ করবেন বা দেখা যাচ্ছে যে যখন আপনাদের কাজে এই প্লাগইনগুলোর প্রয়োজনীয়তা আপনারা অনুভব করবেন, তখন আপনারা নিজেরাই এগুলো সার্চ করে বের করতে পারবেন। তো এটাই সবচেয়ে বেটার ওয়ে হয় যে আপনারা প্লাগইনগুলোর নাম কোথাও থেকে লিখে না নিয়ে বা দেখা যাচ্ছে মুখস্থ না করে আপনাদের যখন কাজের প্রয়োজন পড়বে যে একটা সাইডে আমার সাইটটা আমি এইভাবে ডিজাইন করতে চাচ্ছি, যেমন আপনাদের হয়তো এটা দেখে মনে হচ্ছে যে না এই পাশে যে সাইড বারটা আছে এখানে আমি দুইটা সাইড বার অ্যাড করবো, অর্থাৎ এইটার নিচে আরেকটা সাইড বার থাকবে। তো এটা আপনার তখন প্রয়োজন অনুভব হবে যে না আমার এখানে একটা সাইড বার দরকার। দেন আপনি এই সাইড বার অ্যাড করার জন্য কি প্লাগইন দরকার ওয়ার্ডপ্রেসে এটা আপনি সার্চ করবেন, দেখবেন আপনি অনেক ইজিলি এই প্লাগইন পেয়ে যাবেন। দেখেন এখানে কোথাও সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করার জায়গা নেই। তো আপনি এখন চাচ্ছেন যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন বা শেয়ার বাটন আপনি অ্যাড করবেন। তো এটার জন্য আপনার একটা প্লাগইন আপনি ইউজ করতে পারেন। আপনি জাস্ট সিম্পলি সার্চ দিবেন যে শেয়ার বাটন বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকন প্লাগইন ওয়ার্ডপ্রেস, দেখবেন যে এইভাবে সার্চ দিয়ে আপনি গুগল থেকে অনেক অনেক প্লাগইনের নাম পেয়ে যাবেন। তো আমি একটা থিমের জন্য বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বেসিক কিছু প্লাগইন প্রয়োজন হয় যাতে করে আপনাদের ওয়েবসাইটটা একটু স্ট্রং হয়। এর ধরনের দুই একটা প্লাগইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে অলরেডি ইনস্টল করা আছে কিছু প্লাগইন, দুইটা একটু আগে আপনাদেরকে দেখালাম যে যেগুলো আসলে থিমটাকে রান করার জন্য ডিফল্ট হিসেবে আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, এই যে একিসমেট যেটা আছে একিসমেট স্প্যাম প্রোটেকশন যেটা, এটা আসলে আপনার ওয়েবসাইট থেকে কোনো স্প্যামিং বা কেউ যদি কোনো স্প্যাম পোস্ট করতে চায় সেগুলো সে আসলে প্রোটেক্ট করে। তো এটা আপনারা সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। আমি আপাতত করছি না, এটা আমার এই থিমটাতে ইনস্টল করাই আছে, শুধু আমি অ্যাক্টিভেট করি নাই। তো আপনাদেরকে আরেকটা প্লাগইনের নাম বলি, সেটার নাম হচ্ছে লগইনজার। হ্যালো ভাই, একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের যে আপনি যে মানে ক্লাস ওয়ার্কটা দিছিলেন ওটার আমরা কিসের লিংকটা মানে ড্যাশবোর্ডের লিংকটা সাবমিট করব? না না, ড্যাশবোর্ডের লিংক কেন সাবমিট করবে? আপনাদের সাইটের যে লিংকটা ইউআরএলটা সেটা সাবমিট করবে। ও আচ্ছা ভাই, আচ্ছা। আপনাদের ড্যাশবোর্ড দিয়ে তো আমার কাজ নাই। আপনারা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনারা শুধু সাইটটা ক্রিয়েট করে ওই সাইটের লিংকটা আমাকে দিয়ে দেবেন। ওকে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো একটা প্লাগইনের নাম আপনাদেরকে বলি, সেটার নাম হচ্ছে লগইনজার। আচ্ছা, আচ্ছা, প্লাগইনের বেশ কিছু সমস্যা আছে বা দেখা যাচ্ছে যে থিম ওয়াইজ প্লাগইনগুলো ভ্যারি করে। এক একটা থিমের দেখা যাচ্ছে এক এক ধরনের থিম এখানে থাকে বা দেখা যাচ্ছে অনেক অনেক থিম আছে যেগুলো দেখবেন যে আপনারা অনেক থিমে মানে অনেক প্লাগইন আছে যেগুলো অন্যান্য থিমে আপনারা
পাবেন না। দেখি এটাতে আসলে আছে কিনা। না, এটা আসলে খুঁজে পাচ্ছে না। দেখি আমি একটু আরেকবার সার্চ করে দেখি গুগলে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে প্লাগইনের যে নেমটা, এটা একদম হুবহু সেম হতে হবে। আচ্ছা, একটু এখানে আমার স্পেলিংটা মিস্টেক ছিল, যার কারণে এটা আসছিল না। তো আপনাদেরকে আমি এই থিমটা মানে এই প্লাগইনটার কথা বলছিলাম। আপনারা যখনই কোনো প্লাগইন আপনারা অ্যাড করবেন, এটার রিভিউটা একটু দেখে নেবেন যে আসলে এটার রিভিউটা কেমন, কতগুলো রিভিউ আছে। যদি দেখেন যে হ্যাঁ রিভিউ ভালো বা পজিটিভ রিভিউ বেশি আছে, তাহলে আপনারা আপনারা প্লাগইনটা অ্যাড করতে পারবেন। তো এই প্লাগইনটার আসলে কাজটা কি, এটা সম্পর্কে একটু বলি। আচ্ছা, আপাতত জাস্ট আমি এখানে অ্যাড করে নিচ্ছি, অ্যাক্টিভ পরে করব। আর যদি প্রয়োজন পড়ে অ্যাক্টিভ করব, আদারওয়াইজ করব না। আপনাদেরকে শুধু এই বেসিক কিছু প্লাগইনের কাজ সম্পর্কে একটু জানানোর জন্য এই কাজটা করা। তো প্লাগইন, এই যে প্লাগইনটা অ্যাড করলাম, এটার কাজ হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যদি লগইন বা দেখাচ্ছে যে এখানে যদি সাইন আপ করার অপশন থাকে, বেশিরভাগ ওয়েবসাইটেই দেখবেন যে সাইন আপ বা লগইন করার অপশন থাকে। তো এইখানে কি হয় যে অনেক সময় অনেকেই চেষ্টা করে যে আপনার সাইটটাতে আনঅথেন্টিক অ্যাক্সেস নেওয়ার, অথবা আপনার যে ওয়ার্ডপ্রেসের যে থিমটা আছে, আপনারা একটু আগে যখন এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দিয়ে যখন এখানে লগ ইন করলেন, আচ্ছা এই যে যেমন ধরেন যে ডাব্লিউপি অ্যাডমিন, এটাতে যখন আমরা লগ ইন করার চেষ্টা করলাম, আচ্ছা আপাতত লগ ইন আছে যার কারণে ড্যাশবোর্ডে চলে আসলো। ওইখানে কিন্তু আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হলো, তাই না? তো এই ধরনের যে কাজটা হয়, যে আপনি যদি এই প্লাগইনটা ইউজ করেন আর কেউ যদি আনঅথেন্টিক অ্যাক্সেসের চেষ্টা করে, অর্থাৎ 2বার বা 3বার যদি ভুল পাসওয়ার্ড সে দিয়ে দেয়, তাহলে দেখাতে তাকে এইখানে আর অ্যাক্সেস করতে দিবে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের যে সাইটের যে নামটা হবে বা সাইটের যে ইউআরএলটা হবে বা ডোমেন নেম, এটা কিন্তু সবাই জানবে। আর এখানে যদি ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করা থাকে, অনেকে এটা দেখতে পাবে বা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করা আছে। তো তারা কিন্তু আপনার সাইটের নেম /wp অ্যাডমিন দিয়ে আপনার সাইটে লগ ইন করার খুব ইজিলি অ্যাক্সেস করার চেষ্টা করতে পারে। তো তারপর কি হবে, তারা যদি পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা যদি কোনোভাবে যদি জেনে যায়, তারা কিন্তু বারবার ট্রাই করে দেখবে যে এখানে আসলে লগ ইন করা যায় কিনা। তো এই কারণে এই লগ ইন যেটা, এটাতে আমাদেরকে এটা যদি আমরা অ্যাক্টিভ করে রাখি, তাহলে দেখা যাচ্ছে 2বার বা 3বার যদি কেউ পাসওয়ার্ড ভুল দেয় বা ইউজার নেম ভুল দেয়, তাহলে তাকে ব্লক করে দিবে বা দেখা যাচ্ছে তাকে আর ওইখান থেকে অ্যাক্সেস দিবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার সাইটের যে নাম বা সাইটের যে ইউআরএল, এটার পাশে যদি কেউ স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন লিখে দেয়, দিয়ে যদি ইন্টার দেয়, তাহলে কিন্তু তার সামনে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। এই কারণে আমাদের সাইটের সিকিউরিটির কারণে বা সাইটের সিকিউরিটি যেন অনেক ভালো হয়, এই কারণে এই প্লাগইনটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর একটা এডিটর আছে, সেটার নামটা হচ্ছে ক্লাসিক এডিটর। আচ্ছা, জাস্ট ক্লাসিক লিখবেন, দেখবেন যে এখানে ক্লাসিক এডিটর নামের একটা প্লাগইন চলে আসবে। তো এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজটা হচ্ছে যে আপনারা যখন কোনো পোস্ট রেডি করবেন, যখন কোনো পোস্ট আপনারা ক্রিয়েট করবেন, তখন এই প্লাগইনটা আপনাদের ওই পোস্টটাতে অনেক বেশি ফাংশনালিটি প্রোভাইড করবে। অর্থাৎ আপনি ওখান থেকে টেক্সট বোল্ড করতে পারবেন বা দেখাচ্ছে র্যাপ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, বুলেট অ্যাড করতে পারবেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে দেখবেন যে আপনারা যখন কোনো কিছু লিখেন, আর্টিকেল বা প্যারাগ্রাফ যখন লিখবেন মাইক্রোসফট ওয়ার্ডে, ওইখানে কিন্তু অনেক অপশন আপনাদেরকে দেয়। তো বিষয়টা হচ্ছে এই যে অপশনগুলো আপনাদেরকে দিচ্ছে, তো এটা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হিসেবে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো আমরা যদি ক্লাসিক এডিটরটা যদি অ্যাড করে নিই এই প্লাগইনটা, তাহলে কি হবে যে আমরা ওইখান থেকে পোস্টগুলোকে আরো অনেক সুন্দরভাবে এডিট বা মডিফাই করতে পারবো। আপাতত জাস্ট এটাকে ইনস্টল করে নিচ্ছি, যখন আমরা কাজ করব তখন একটা একটা করে এখান থেকে অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, এটা ছিল ক্লাসিক এডিটর। এরপর হচ্ছে
ডাব্লিউপি আপার যেটা আপনাদেরকে দেখাই তার আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, একটা প্লাগইনের কথা আপনাদেরকে বলি, ডাব্লিউপি আপার, দেখি সার্চে আসে কিনা। আচ্ছা, ডাব্লিউপি আপার শেয়ার বাটন, এটা বলেই দিছে যে আপনি যে আপনার ওয়েবসাইটে যদি কোনো শেয়ার বাটন যদি অ্যাড করতে চান তাহলে এই প্লাগইনটা আপনাকে অ্যাড করতে হবে। এটা মোটামুটি ভালো একটা প্লাগইন, অনেক ভালো কাজ করে, প্রায় 10,000-এর উপরে এটা অ্যাক্টিভেট আছে বা ইউজ করা হচ্ছে এখন বর্তমানে। তো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নেব, যখন কাজের প্রয়োজন হবে তখন এটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের প্রয়োজন হয় যে আমাদের অনেক সময় আমাদের ওয়েবসাইটে দেখেন কন্টাক্ট আস একটা অপশন আছে, কিন্তু এখানে কোনো কন্টাক্ট আসের ফর্ম নাই, বা কেউ যদি আমাদেরকে কোনো কিছু মেইল করে পাঠাতে চায় বা দেখাচ্ছে যে আমাদেরকে যদি আমাদের ওয়েবসাইটের থ্রুতে কেউ যদি কন্টাক্ট করতে চায় তাহলে দেখাচ্ছে যে তাকে আমরা হয়তো এখানে কোনো ইন্টারফেস দিচ্ছি না। তো আমাদের এখানে একটা লগ ইন ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে এখানে আমাদেরকে সেন্ড মেসেজের অপশন দিতে হবে, যেটা আপনাদের হচ্ছে ইয়েতে ছিল, পোর্টফোলিও সাইটটাতে আপনারা ছিল, দেখতে পাবেন। আপনাদেরকে যখন ব্লগস্পটের পোর্টফোলিও ক্রিয়েট করতে বলা হয়েছিল তখন দেখেন এই যে এখানে একটা এই যে মেসেজ বা সেন্ড মেসেজের জন্য বা কন্ট্যাক্টের জন্য একটা ফর্ম এখানে ছিল। তো এই ধরনের ফর্ম নর্মালি আমাদের এই সাইটটাতে নাই। তো আমরা এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করার জন্য একটা প্লাগইন ইউজ করতে পারি। সেই প্লাগইনটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্মস। আচ্ছা, একটু ডাব্লিউপি ফর্মস লিখি দেখি। আচ্ছা, ডাব্লিউপি ফর্মস, এখানে বেশ কয়েকটা ফর্মস আছে, তো এইটা মোটামুটি ভালো, কন্ট্যাক্ট ফর্মস বাই ডাব্লিউপি ফর্মস, এইটা মোটামুটি ভালো, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেক ফর্ম আছে, এগুলো আপনারা ইনস্টল করে দেখতে পারেন। তো আপাতত একটাই ইনস্টল করলাম শুধুমাত্র কন্ট্যাক্ট পেজটা ক্রিয়েট করার জন্য। যখন কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করবো দেন এটাকে আমরা অ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা, এছাড়া আরও অনেক অনেক প্লাগইনস আছে যেগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা একটু কাজে লাগবে আমাদের, সেটার নাম হচ্ছে ডুপ্লিকেট পোস্ট। দেখি, ডুপ্লিকেট পোস্ট। আচ্ছা, ইউএসটাতে একটু পরে যাব, আমরা জাস্ট এখন সিম্পল একটা ডুপ্লিকেট পোস্টের জন্য একটা ইনস্টল করে নিই। আচ্ছা, যখন এটা কাজে লাগবে তখন আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, এখন যদি আমরা প্লাগইনসে যাই, এখানে দেখেন ইনস্টলড প্লাগইনস, এখান থেকে আপনারা যে প্লাগইনগুলো ইনস্টল করলেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তো যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন, আর যখন দেখা যাচ্ছে কাজ শেষ তখন এগুলোকে ডিলিট করে দিবেন। বা দেখা যাচ্ছে যে যদি সাইডে সবসময় এটা প্রয়োজন পড়ে, যেমন ধরেন যে শেয়ার বাটনের জন্য যেটা আমরা দিলাম যে ডাব্লিউপি শেয়ার, এটা সবসময় আপনার প্রয়োজন পড়বে। তো আসলে অনেক অনেক প্লাগইনস আছে, তো এত প্লাগইনস আমাদের প্রয়োজন নাই, বা দেখা যাচ্ছে এতগুলো প্লাগইনস ইউজ করাও যাবে না। এর মূল কারণটা হচ্ছে যখন আপনার এই প্লাগইনগুলো আপনি আপনার সাইটে যখন অ্যাড করবেন তখন আপনার এই সাইটটা যখন লোড দিবে, অর্থাৎ আপনি যখন এটাকে একবার রিফ্রেশ দিবেন বা দেখা যাচ্ছে প্রথমবার যখন লোড করতে আসবেন তখন এই প্লাগইনগুলোও কিন্তু এখানে লোড নেবে। তো আপনি যদি বেশি থেকে বেশি পরিমাণ প্লাগইন অ্যাড করে রাখেন তাহলে কি হবে যে এই প্লাগইনগুলো লোড নেওয়ার সময় আপনার পেজের যে লোডিং টাইমটা এটা বাড়ায় দিবে, লোডিং স্পিডটাকে কমায় দিবে। তো যেটা অবশ্যই আমাদের সাইটের জন্য একটু মানে নেগেটিভ বিষয়, বা দেখা যাচ্ছে যে এটা যদি হয় যে লগইন, আপনাদেরকে বলা হয়েছিল যে লোডিং স্পিড যদি কমে যায় বা আমাদের পেজের লোডিং টাইমটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ের পেছনের দিকে পাঠিয়ে দিবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কয়টা প্লাগইন আমাদের দরকার বা যে কয়টা প্লাগইনস আমাদের
খুবই জরুরি, সেই কয়টা প্লাগইনসে আমরা অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, তো এরপর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আপনাদেরকে দেখাই। যে আমাদেরকে আসলে আমরা যে কোনো ওয়েবসাইটে বিল্ড করি না কেন, বা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা রেডি করব, তখন আমাদেরকে এই সাইটগুলোতে একটা মেইন জিনিস রাখতে হবে। বা আমাদের একটা সাইটকে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমাদের সাইটের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সাইটের কন্টেন্ট। অর্থাৎ আমাদের সাইটের যে পোস্টগুলো, এই পোস্টগুলো আমাদেরকে রেগুলারলি করতে হবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের এই ওয়েবসাইটটাতে যেটা আমরা ক্রিয়েট করলাম, এটাতে দেখেন প্রথমে দিয়ে রাখছে অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি বা এই ধরনের বিষয়গুলো এখানে দিয়ে রাখছে। কিন্তু আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে এই যে মেনু বারটাতে তাদের বিভিন্ন অপশন বা বিভিন্ন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেওয়া থাকে। তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের হোম বাটন বা মেনু বাটন বা কন্ট্যাক্ট বাটন এগুলো আপনাদের মেনু বারে দিয়ে রাখতে পারেন। কিন্তু সবচেয়ে বেটার যেটা হয় যে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিগুলোকে দিয়ে রাখবেন, যে কোন ক্যাটাগরিতে কি পোস্ট আছে বা কি ধরনের ক্যাটাগরিতে আপনি এখানে কি ধরনের কন্টেন্ট রাখছেন, এই বিষয়গুলো আপনাদেরকে এখানে দিয়ে রাখতে হবে। আমরা একটা ওয়েবসাইট একটু যাই। আচ্ছা, দেখেন এই ওয়েবসাইটটাতে তারা কিন্তু কোথাও দিয়ে রাখে না যে অ্যাবাউট আস বা হোম বা এরকম কিছু দিয়ে রাখে না। তাদের এই ওয়েবসাইটটা আসলে যে কাজগুলো করে বা তাদের যে ক্যাটাগরিগুলো আছে, যেমন এডুকেশন ক্যাটাগরি, তারপর তাদের মার্কেটস যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরি আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে, তারপর হচ্ছে সিমুলেটর, এটার যে সাব ক্যাটাগরিগুলো আছে, এগুলো তারা এখানে দিয়ে রাখছে। এবং এটাই সবচেয়ে ভালো বিষয়, কারণ এতে করে আমাদের যারা হচ্ছে ওয়েবসাইট যারা ভিউয়ার আছে বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ট্রাফিক যেগুলো আসবে, তারা এগুলো দেখতে পাবে বা দেখা যাচ্ছে এখানে আসলে কি ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে, এটা তারা প্রথমেই এসে দেখতে পাবে। তো এটা সবচেয়ে ভালো। তো এখানে আসলে অ্যাবাউট বা দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট বা দেখা যাচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো দেওয়াটা খুব একটা যৌক্তিক না। কারণটা হচ্ছে যে যারা ভিজিটর আসতেছে, তারা এখানে আসলে কন্টেন্ট দেখার জন্য আসতেছে। আপনার ওয়েবসাইট সম্পর্কে হয়তো তারা পরবর্তীতে দেখবে বা দেখা যাচ্ছে যদি কোনো জানার প্রয়োজন হয় বা অথেন্টিকেশনের প্রয়োজন হয় যে আসলে পেজটা কেমন, কি করে, কোথা থেকে কি হয়, কি বিষয় নিয়ে লেখে, দেন হয়তো তারা অ্যাবাউট সেকশনটা চেক করতে পারে। কিন্তু যখনই একটা ওয়েবসাইটে কোনো ভিজিটর বা কোনো ট্রাফিক আসে, তার মেইন কনসার্নটা থাকে যে তিনি হচ্ছে ওয়েবসাইটের এই পোস্টগুলোকে দেখবে বা কি কি ক্যাটাগরি আছে, কি ধরনের পোস্ট এখানে হয়, এই বিষয়গুলো উনি দেখবেন। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে ক্যাটাগরিগুলোকে এই মেনু বারটাতে রাখার। তো এটা কিভাবে করবেন দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে আগে প্রাথমিক অবস্থায় কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে বা ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। তো ক্যাটাগরিগুলো কিভাবে পোস্ট করব সেটা আপনাদেরকে দেখাই। জাস্ট এই পোস্ট অপশনটাতে যাবেন। পোস্ট অপশনটাতে আসার পর দেখেন এখানে অল পোস্ট, অ্যাড নিউ এবং এখানে ক্যাটাগরি একটা অপশন আছে। তো জাস্ট আমরা এখানে ক্যাটাগরি অপশনটাতে যাব। আচ্ছা, দেখেন এখানে অলরেডি একটা ক্যাটাগরি দেওয়া আছে, সেটা হচ্ছে আনক্যাটাগরাইজড। তো আমাদের এই ওয়েবসাইটটাতে দেখাচ্ছে এখানে কোনো ক্যাটাগরি এখন নাই। তো যতগুলো পোস্টই আমরা করব না কেন বা দেখাচ্ছে যে কোনো পোস্টই আমরা করি না কেন, এটাই আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। এটা আন্ডারে একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট বা দেখাচ্ছে যে অ্যাবাউট সেকশনে এই কন্টেন্টটা আছে আনক্যাটাগরাইজড অবস্থায়। তো আমরা এখান থেকে বেশ কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিব। তো ধরেন এখানে একটা জিনিস চিন্তা করি যে এখানে আপনি কিভাবে মানে এখানে কি ধরনের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যেতে পারে। ধরেন যে এটা হচ্ছে এসইও রিলেটেড একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতেছি, বা দেখা যাচ্ছে এখানে আসলে এসইও রিলেটেড যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা পোস্ট বা পাবলিশ করে রাখবো। তো এই ধরনের একটা এডুকেশনাল ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে রাখছি, যেখানে আসলে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় বা এসইওর বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে পোস্ট করব বা কন্টেন্ট এখানে লিখবো। তো ক্যাটাগরিগুলো আসলে কেমন হতে পারে, কারণ যে হলো যে প্রথমে একটা নাম দিলাম হচ্ছে এসইও। আচ্ছা, এটা আসলে এটাই প্যারেন্ট ক্যাটাগরি। আচ্ছা, ডেসক্রিপশন কিছু লিখতে পারে, আপাতত লিখছি না। আচ্ছা, অ্যাড নিউতে দিয়ে দিই। আচ্ছা, দেখেন আমাদের এখানে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, একটু পরে আমরা এই আনক্যাটাগরাইজ যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের মতো করে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করব। আচ্ছা, একটা দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
আচ্ছা আরেকটা দেই, ব্লগ। আচ্ছা এইভাবে ক্যাটাগরিগুলো আপনারা সিলেক্ট করে করে দিতে পারবেন। আচ্ছা তো ক্যাটাগরিগুলোর আন্ডারে কিন্তু অনেক সময় সাব ক্যাটাগরি থাকে, আপনারা কি দেখছেন যে এই যে এখানে যে ওয়েবসাইটেতে আমরা আসলাম এখানে দেখেন এডুকেশন ক্যাটাগরির আন্ডারে বেশ কিছু সাব ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন? এখানে মার্কেটস যে ক্যাটাগরিটা আছে এটার আন্ডারে বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। তো আমাদের আমরা কিন্তু চাইলে সাব ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারি। তো সাব ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করব? ধরেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি হচ্ছে একটা ক্যাটাগরি দিলেন যে ফেসবুক, ফেসবুক। আচ্ছা এটাকে ক্যাটাগরি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু এডিট করি, সেটা হচ্ছে সিলেক্ট ফেসবুক। আচ্ছা এটাতে একটা কাজ করতে হবে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মধ্যে একটা ক্যাটাগরি করছি ফেসবুক, তো এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে এসএসএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জাস্ট ফেসবুক দেওয়ার পর এখান থেকে এই যে প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে আমাদের তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন এসএসএম এর আন্ডারে এই ক্যাটাগরিটা চলে আসছে, সাব ক্যাটাগরি হিসেবে চলে আসছে। এখানে মেইন ক্যাটাগরি বা প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং তার হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে ফেসবুক। তো আপনারা চাইলে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে বা প্রত্যেকটা প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল সাব ক্যাটাগরি আপনারা রাখতে পারেন। আচ্ছা ধরেন এসইও এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি রাখবেন। আচ্ছা এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিটা দিয়ে দিলাম এসইও, জাস্ট অ্যাড নিউ করে দিবেন। তো এইভাবে চাইলে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল মানে সাব ক্যাটাগরি আপনারা ক্রিয়েট করতে পারেন। এইভাবে আপনারা চাইলে মাল্টিপল ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। আচ্ছা তো এখন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা কিছু পোস্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। কারণ পোস্ট যদি ক্রিয়েট না করি বা দেখা যাচ্ছে পোস্ট যদি আমরা আমাদের ওয়েবসাইটে যদি পোস্ট না থাকে তাহলে আসলে ওয়েবসাইটে দেখতে খুব একটা ভালো লাগবে না। তাহলে একটা জাস্ট এখান থেকে পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করা খুব ইজি। এখান থেকে দেখেন পোস্ট অপশনটাতে যাবেন, এখানে আসার পর দেখেন অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস, এখানে বিভিন্ন অপশন আছে। তাহলে জাস্ট এখান থেকে অ্যাড নিউতে যাব। আচ্ছা তো অ্যাড নিউতে আসার পর দেখেন আমাদেরকে এখানে পোস্টের যে অপশনটা দেখাচ্ছে, এখানে টাইটেল দিতে বলছে, এখানে আমাদের পোস্টের যে ডেসক্রিপশনটা আছে এটা আমাদেরকে লিখতে বলছে। আচ্ছা খুবই ভালো কথা। তো আমরা জাস্ট একটা পোস্ট একটু ডামি কন্টেন্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা এই সাইডটা মোটামুটি ভালো। এই সাইডে আপনি চাইলে এখানে আপনি কতগুলো ওয়ার্ড চাচ্ছেন সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি মোটামুটি 600-700 ওয়ার্ডের একটা টেক্সট আমি এখানে মানে একটা কন্টেন্ট রেডি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে সিলেক্ট অল, কপি করে নিলাম, অথবা কপি টু ক্লিপবোর্ড এটাও করে নিতে পারেন, আপনার সমস্যা নেই। আচ্ছা তো এখানে দেখেন আমি হয়তো একটা টাইটেল দিচ্ছি বা যে কোনো একটা টেক্সট টাইটেল দিচ্ছি। এখানে জাস্ট আমাদের কন্টেন্টটা দিয়ে দিলাম। দেখেন এইখানে আমাদেরকে এডিট করার কিছু অপশন দিচ্ছে বা দেখাচ্ছে যে এখানে আমরা কিভাবে এডিট করতে পারি আমাদের এই টেক্সটগুলোকে, বা দেখাচ্ছে কোথায় কি এডিট করব, কোথায় লিঙ্ক করতে পারবো, কোথায় বোল্ড করতে পারবো, এইগুলো অপশন আমাদেরকে দিচ্ছে। তো এটার যে ইন্টারফেস, তো আপাতত আমরা জাস্ট এটাকে পাবলিশ করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি যে এই ইন্টারফেসটা আসলে কিভাবে চেঞ্জ করব। তো একটু আগে আমরা একটা
প্লাগইনসের কথা আপনাদেরকে বলেছিলাম, বা আমি আপনাদেরকে একটা প্লাগইনসের কথা বলেছিলাম, সেটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। মনে আছে আপনাদের ক্লাসিক এডিটর? একটু জি আগেই ভাইয়া। বললাম। জি জি ইনস্টল করলাম। হ্যাঁ, তো ক্লাসিক এডিটরটা আমরা একটু এখন যে কাজটা করব, যে এই পোস্টটাকে আমরা সেভ অ্যাজ ড্রাফট করে রাখলাম। এখন আমাদের ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এখান থেকে আমরা ওই প্লাগইনটা ক্লাসিক এডিটর যেটা, ওটা অ্যাক্টিভ করে নিই। ক্লাসিক এডিটর এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, ক্লাসিক এডিটরটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা পোস্টে যাই, এখান থেকে যদি অ্যাড নিউতে যদি আমরা যাই, দেখেন আমাদের যে পোস্ট করার যে একটু আগে যে ইন্টারফেসটা ছিল আর এখন যে ইন্টারফেসটা আসে, দেখছেন এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো আগের যে ইন্টারফেসটা ছিল ওটা থেকে কি এটা আপনাদের কাছে বেটার মনে হচ্ছে? এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে টেক্সট এবং হচ্ছে ভিজুয়াল। টেক্সটটা হচ্ছে যে আপনি যদি চান এখানে আপনি HTML কোডের মতো করেও আপনি এখানে পোস্টগুলো লিখতে পারবেন। আর আপনি যদি চান যে ভিজুয়াল, যেটা আমরা নর্মালি করে থাকি, এইভাবে আপনারা পোস্ট করতে পারেন। তো এই যে দেখেন, জাস্ট একটা প্লাগইন ইউজ করলাম যে ক্লাসিক এডিটর, এটা ইউজ করার ফলে আমাদের এখানে এই যে এডিট করা বা দেখা যাচ্ছে পোস্ট ক্রিয়েট করার যে ইন্টারফেসটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে কিন্তু টাইটেলটা এইভাবে ছিল না। তো আমরা জাস্ট এখান থেকে একটা টাইটেল দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে আপনারা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, কোটেশন দিতে পারবেন, আপনি হচ্ছে ইটালিক বা দেখা যাচ্ছে যে বোল্ড করতে পারবেন, এখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে রিড মোর ট্যাগ ইউজ করতে পারবেন, আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, টগল বার আছে, আপনি এখান থেকে মিডিয়াতে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। এতে বেশ অনেক ফাংশনালিটি আপনারা পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাদেরকে যখন এসইও বা দেখা যাচ্ছে কম্পিটিটিভ এসইও বা দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ অ্যানালাইসিস এই ধরনের বলা হয়েছিল, তখন দেখানো হচ্ছিল যে প্রত্যেকটা টাইটেলে একটা করে হেডিং থাকে, বা প্রত্যেকটা পোস্টে কতগুলো করে হেডিং থাকে, এটা কিন্তু তারা সেখানে বলে দিচ্ছিল। তো আপনারা চাইলে এখান থেকে হেডিং অ্যাড করতে পারবেন। দেখেন হয়তো এটা আপনার এই পোস্টটার একটা হেডিং, তো আপনি এটাকে অবশ্যই এইভাবে প্যারাগ্রাফে রেখে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, বা অনেক কিছুই করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও এটা একটা জাস্ট সিম্পল প্যারাগ্রাফের মধ্যে একটা টেক্সট থাকবে। তো আপনি চাইলে এখান থেকে হেডিং ইউজ করতে পারেন, যে এগুলোকে আপনি অ্যাজ এ হেডিং ইউজ করবেন, বা দেখা যাচ্ছে যে দেন আপনি হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ বা দেখা যাচ্ছে যে প্রি ফরম্যাটেড, অর্থাৎ আপনার কাছে যদি কোনো প্রি ফরম্যাটেড পোস্ট রেডি করা থাকে, সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ যে ফরম্যাটে নিয়ে আসেন না কেন, দেখবেন যে ওই ফরম্যাটটা জাস্ট এখানে পোস্ট করে দিবেন, আপনার আগের পোস্টের ফরম্যাটে এখানে এটা পোস্ট হয়ে যাবে। যেমনটা নর্মালি আমাদের হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যেটা হয় আর কি, দেখবেন যে কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করবেন, আপনার যে বর্তমান যে পেজ বা দেখা যাচ্ছে বর্তমান যে শীট, এইটার যে ফরম্যাট সেই ফরম্যাটে পেস্ট হবে। আর আপনি জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করবেন, দেখবেন যে প্রিভিয়াস ফরম্যাটে ওটা পেস্ট হয়ে গেছে, অর্থাৎ যেখান থেকে আপনি কপি করে আনছেন সেখানে পেস্ট, সেটা মানে সেটার ফরম্যাটে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আরো অনেক অনেক অপশন আছে, সেটা হচ্ছে দেখেন এই যে পারমালিংকস। আচ্ছা, পারমালিংকসের বিষয়টাতে একটু আসছি একটু পরে। এই পারমালিংকসটা আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো, যে আপনার এই পোস্টের যে পারমালিংক হবে সেটা আসলে কেমন হবে। আচ্ছা, তো আপাতত জাস্ট এই পোস্টটাকে একটু ড্রাফট করে রাখি, কারণ এই পারমালিংকটা জানা আমাদের জন্য একটু দরকার, যে পারমালিংকটা কেমন হবে। যদি পারমালিংকটা আমরা ঠিকভাবে সেট আপ করতে না পারি, তাহলে পারমালিংকটা আমরা এখান থেকে এডিট করতে পারবো না। তো জাস্ট এই পোস্টটাকে আপাতত সেভ অ্যাজ ড্রাফট করে রাখলাম, রেখে আমরা জাস্ট পারমালিংকটা একটু আগে দেখি। পারমালিংক বা ইউআরএল স্ট্রাকচার, এটা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, কারণ আমাদের সাইটের ইউআরএল বা আমাদের পোস্টের ইউআরএল গুলো কেমন হবে, এটা যদি আমরা ঠিকঠাকভাবে দিতে না পারি, তাহলে আমাদের সাইটের এই পোস্টগুলো খুব কম রিচ হবে। আপনাদেরকে একটু দেখাই, আপনারা জাস্ট সিম্পলি সেটিংসে যাবেন, সেটিংসে আসার পর এখানে দেখেন পারমালিংকস। আচ্ছা, সেটিংস থেকে দেখেন এই যে পারমালিংকস একটা অপশন আছে, জাস্ট এই পারমালিংকে আসবেন। আসার পর এখানে বলতেছে যে কমন সেটিংস, বা দেখা যাচ্ছে যে আপনাদের ওয়েবসাইটের আপনাদের পোস্টগুলো
বা আপনাদের পেজগুলোর পারমালিঙ্কগুলো আসলে কেমন হবে। তো পারমালিঙ্ক বলতে আসলে কি বোঝাচ্ছে একটু দেখায় আপনাদেরকে। এই যে দেখেন আপনাদের এখানে সাইটের ইউআরএলটা আছে, তারপরে যেহেতু আপনারা অ্যাবাউট পেজে আছেন এইখানে দেখেন অ্যাবাউট পেজটা শো করছে। তো এই যে লিঙ্কগুলো আপনারা এখানে দেখলে আরো ক্লিয়ার হবে। একটা পোস্টের দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে। তো এর মধ্যে মেইন যেটা থাকে যে প্লেন, অর্থাৎ প্রথমে আছে প্লেন, আপনার ওয়েবসাইটের নেম প্লাস এখানে একটা কোডের মতো থাকবে, যেটা আসলে দেখে বোঝার উপায় নাই যে আসলে এটা কোন পোস্ট। এরপর এসে যেটা আসে সেটা হচ্ছে ডে অ্যান্ড নেম, অর্থাৎ আপনি যে পোস্টটা দিচ্ছেন সেই পোস্টটার নেম, যেমন ধরেন স্যাম্পল পোস্ট, এটা হচ্ছে আপনার পোস্টের নেম এবং এখানে ডেটটা থাকবে। মান্থ অ্যান্ড নেম, তারপর এখানে আপনার সাইটের নেম, এখানে হচ্ছে মান্থ নেম এবং দেখা যাচ্ছে আপনার পোস্টের নেমটা থাকবে। আচ্ছা, নিউমেরিক, যেটা সবচাইতে মানে অপ্রয়োজনীয়, আপনি এখানে চাইলে নিউমেরিক হিসেবে আপনার পোস্টের একটা পারমালিঙ্ক ক্রিয়েট করতে পারেন। আর সবচাইতে বেস্ট যেটা সেটা হচ্ছে পোস্ট নেম, অর্থাৎ আপনি যে নামে পোস্টটা দিচ্ছেন, যেমন একটু আগে আমরা দিলাম যে টেস্ট পোস্ট 1, টেস্ট পোস্ট 2, বা দেখা যাচ্ছে আপনি হয়তো একটা পোস্ট লিখলেন যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, দেখবেন যে এখানে এই পারমালিঙ্কটা আসবে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ। তো আমরা সবসময় এই পোস্টের নেমটা আমরা ইউজ করার চেষ্টা করব, আর আপনি চাইলে এখানে কাস্টম স্ট্রাকচার ইউজ করতে পারবেন। তো এটা আপাতত প্রয়োজন নাই, আমরা যে কাজটা করবো যে পোস্ট নেম এটা আমাদের পারমালিঙ্ক হিসেবে ইউজ করব। এতে করে যে কাজটা হবে যে আমাদের এই পোস্টগুলোকে আমাদের কিওয়ার্ড সমৃদ্ধ করতে, বা দেখাচ্ছে যে একটা মানে যখন আপনারা হচ্ছে ওয়ান পেজ এসইও সম্পর্কে একটু জানছিলেন, বা দেখা যাচ্ছে ওয়ান পেজ এসইও সম্পর্কে যখন বলা হয়েছিল তখন বলা হচ্ছিল এরকম যে কিওয়ার্ডটা আপনাদের ইউআরএল এ থাকতে হবে, বা কিওয়ার্ডটা যদি আপনাদের ইউআরএল এ থাকে বা পোস্টের ইউআরএল এ থাকে তাহলে অবশ্যই এটা র্যাঙ্কিং এ সামনের দিকে থাকবে, বা দেখা যাচ্ছে র্যাঙ্কিং এ এটা একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই কারণে আমাদের পোস্টের যে টাইটেলটা আছে এটা অবশ্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করব। আর এই কিওয়ার্ড রিসার্চ করে যখন আমরা পোস্টের টাইটেল দিব, সেই কিওয়ার্ডটা যদি আমাদের ইউআরএল এ থাকে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য বেটার হবে। এই কারণে আমরা যে কাজটা করব যে পোস্টের যে নেম এটাকে আমরা পারমালিঙ্কে দিব। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, ট্যাগ বেস বা ক্যাটাগরি বেস। আমরা হচ্ছে ক্যাটাগরি বেস দেওয়ার চেষ্টা করব, আপাতত এটা আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম। মেইন যে বিষয়টা যে আমাদের যে পারমালিঙ্কটা হবে সেটা হবে আমাদের পোস্টের নেমে। এখন একটু আমরা আমাদের পোস্টগুলোতে যাই। আর সেটা একটু আগে ড্রাফট করলাম, এটাকে জাস্ট এডিট করি। আচ্ছা দেখেন এখন আমাদের যে পারমালিঙ্কটা আসছে এটা কেমন আসছে, টেস্ট পোস্ট 2, কারণ আমাদের যে পোস্টের যে টাইটেল এটা আমাদের পারমালিঙ্ক হিসেবে চলে আসছে। আচ্ছা, তো এগুলোকে সবসময় চেষ্টা করবেন যে প্যারাগ্রাফ হিসেবে লেখার। যখন একটা পোস্ট আপনারা রেডি করবেন এগুলোকে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে আপনারা লেখার চেষ্টা করবেন। ছোট ছোট টার্গেট নিয়ে ছোট ছোট ভাবে মানে ছোট ছোট পার্টে বিভক্ত করে আপনারা একটা পোস্টের মাধ্যমে কোনো কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার। আর এইভাবে দেখেন ঢালাও ভাবে লিখে গেছেন, কেউ এটা পড়তে আগ্রহী পাবে না তারা এটা পড়তে। তো এইভাবে যদি ছোট ছোট প্যারাগ্রাফ করে আপনারা যদি লিখে দেন তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনাদের ভিজিটরদের অ্যাটেনশন ড্র করবে বেশি। আচ্ছা, আরেকটা বিষয় সবচেয়ে বেটার হয় যে আপনারা এখানে ইমেজ অ্যাড করবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা করে ইমেজ, বা দেখা যাচ্ছে যে আপনাদের মেইন তো একটা ইমেজ থাকবেই, প্রত্যেক পোস্টের জন্য আপনারা একটা মেইন একটা ইমেজ অ্যাড করবেন। আচ্ছা, তো আমি একটা ইমেজ অ্যাড করে নিই। আচ্ছা, এখানে দেখেন ফরম্যাটের ক্ষেত্রে আমাদেরকে ইমেজ ফরম্যাট, ভিডিও ফরম্যাট বা এগুলো আমাদেরকে বলছে, আমরা বিভিন্নভাবে এখান থেকে ফরম্যাট চুজ করতে পারি। আচ্ছা, আমাদেরকে এখানে ইমেজটা অ্যাড করার আগে একটা মিডিয়া ফাইল একটু অ্যাড করে নিতে হবে। তো আমি একটা ইমেজ একটু রেডি করে নিই। সবসময় চেষ্টা করবেন যে 16:9 অর্থাৎ ভার্টিক্যাল ইমেজ না, আমরা সবসময় ল্যান্ডস্কেপে যে ইমেজগুলো হয় 16:9, বা দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে 1600 পিক্সেল বা 900 পিক্সেল, এই ধরনের রেশিওর ইমেজগুলো সবসময় আপনারা পোস্টে ইউজ করার চেষ্টা করবেন। তবে এটা নর্মালি আপনাদের থিম ওয়াইজ চেঞ্জ হতে পারে, বা থিমের উপর ডিপেন্ড করে এটা আলাদা হতে পারে। যে কোথাও হয়তো আপনাকে রেকমেন্ড করছে যে আপনি হয়তো 16:9 ইমেজ ইউজ করেন, কোথাও হয়তো আপনাকে ভার্টিক্যাল ইমেজ ইউজ করতে বলতেছে। এটা আসলে থিমের উপর ডিপেন্ড করে অনেক সময় চেঞ্জ হয়। তবে সবচেয়ে বেটার প্র্যাকটিস যেটা,
যে আপনি 16:9 এই রেশিওর ইমেজ আপনি ইউজ করার চেষ্টা করবেন। তো যে কোনো ক্ষেত্রেই বা যখনই আপনারা কোনো ইমেজ অ্যাড করবেন সেই ইমেজটাকে অবশ্যই অফলাইন এসইও করে সুন্দরভাবে অপটিমাইজ করে নেবেন আপনারা, এবং চেষ্টা করবেন যে নির্দিষ্ট ফরম্যাটের একটা ইমেজ আপনারা ইউজ করার, এবং দেখা যাচ্ছে নির্দিষ্ট সাইজের ইমেজ অ্যাড করার। কারণ আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যখন অনেক ভালো রেজুলেশনের বা দেখা যাচ্ছে অনেক বেশি রেজুলেশনের ইমেজ আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের সাইটটাতে এটা অনেক বেশি জায়গা নেবে, এবং দেখা যাচ্ছে যে সাইডে আপনাদের ওয়েবসাইটের যে সাইজটা আছে এটা বেড়ে যাবে, এবং এটা লোড দিতে অনেক বেশি সময় নেবে। এতে করে আপনাদের লোডিং স্পিডটা কমে যাবে এবং লোডিং টাইমটা বেড়ে যাবে, যেটা অবশ্যই আপনাদের ওয়েবসাইটের জন্য একটা খারাপ বিষয়। আচ্ছা, তো এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে ইমেজ অ্যাড করব। এখানে দেখেন ফিচার্ড ইমেজের একটা অপশন আছে, জাস্ট এখান থেকে সেট ফিচার্ড ইমেজ সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে সিম্পলি আপলোড করে দিবেন। সিলেক্ট করার পর জাস্ট সেট ফিচার্ড ইমেজ, এটা আমাদের ফিচার ইমেজে চলে আসলো। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে মোস্ট ইউজ ট্যাগ বা দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো ট্যাগ ইউজ করা থাকে সেই ট্যাগগুলো আপনারা এখানে দিতে পারেন। আচ্ছা, এরপর এখান থেকে দেখি যে আপনারা চাইলে সেভ করতে পারেন, ড্রাফট করতে পারেন, পাবলিশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আসলে কি ফরম্যাটে দিতে যাচ্ছেন? ইমেজ ফরম্যাট। আচ্ছা, এটা কি ইমেজ ফরম্যাটে দিতে যাচ্ছেন নাকি ভিডিও ফরম্যাট, বা দেখা যাচ্ছে যে এখানে কি সাইড বা দেখা যাচ্ছে একটা পাশে থাকবে, বা দেখা যাচ্ছে একটা পাশে ভিডিও থাকবে, একটা পাশে ইমেজ থাকবে এবং একটা পাশে টেক্সট থাকবে। এখান থেকে আপনারা বিভিন্ন মানে ফরম্যাটিং সিলেক্ট করতে পারেন। আমরা জাস্ট স্ট্যান্ডার্ড যে ফরম্যাটিংটা আছে এটাই নিলাম। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে ক্যাটাগরি সিলেক্ট করা। তো এটা জাস্ট আমরা হচ্ছে পোস্টের টাইটেল একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা জাস্ট আমরা হচ্ছে আমাদের পোস্টের একটা টাইটেল দিয়ে দিলাম। এখন টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2021। তো এটা অবশ্যই হচ্ছে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং দেখা যাচ্ছে এটার সাথে রিলেভেন্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে এসএসএম, এবং দেখা যাচ্ছে যে এটা আসলে ফেসবুক বা টুইটারের আন্ডারে যাচ্ছে না, কারণ আমরা টপ টেন মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি। এটা আরেকটা ক্যাটাগরিতে যেতে পারে, সেটা হচ্ছে যে ব্লগ, অর্থাৎ এটা আপনি হচ্ছে ব্লগ হিসেবেও লিখতে পারেন। এটা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ক্যাটাগরিতেও রাখতে পারেন। আচ্ছা, আনক্যাটাগরিজটা তুলে দিব, এটা আমাদের আর প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারেন। ট্যাগ ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ট্যাগ আপনি এখানে দিবেন, যেমন ধরেন যে আচ্ছা দিয়ে জাস্ট কমা দিবেন, কমা দিয়ে এগুলোকে সেপারেট করতে হবে। আচ্ছা, এইভাবে আপনার ট্যাগগুলো ইউজ করে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে পোস্টের যে আপনাদের যে লেআউটটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। নর্মালি যে ডিফল্ট লেআউটটা বা স্ট্যান্ডার্ড যে লেআউটটা থাকে এটা থাকাই বেটার, যে আপনি হচ্ছে এক পাশে প্রথমে আপনার হচ্ছে মেনু বারটা থাকবে, দেন আপনার হচ্ছে পোস্টটা থাকবে, এবং এই পাশে আপনার সাইড বারটা থাকবে। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা এখান থেকে চাইলে আপনি এই লেআউটটাকে চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর যে বিষয়টা যে এখানে তো আমরা ফিচার ইমেজ অ্যাড করলাম, আমাদের এখান থেকে অ্যাড মিডিয়া অপশনটা আছে, আমরা চাইলে এখানে মাল্টিপল মিডিয়া বা দেখা যাচ্ছে মাল্টিপল ইমেজ কিন্তু অ্যাড করতে পারি। তো এটাই আমরা দিয়ে দিলাম ইনসার্ট ইনটু পোস্ট, এটা আমাদের পোস্টের প্রথমে আসলো। আচ্ছা, এটাকে চাইলে আমরা সেন্টারে রাখতে পারি, লেফট রাইট বা দেখা যাচ্ছে যেদিকে খুশি আমরা এটাকে রাখতে পারি। এটার সাইজটাকে আমরা কম বেশি করতে পারি ড্র্যাগ এন্ড ড্রপ করে, অথবা দেখা যাচ্ছে যে এখানে সাইজের অপশনটা দেখছি না অবশ্য, দেখি এডিটে কি বলে। হ্যাঁ, এডিট অপশনটাতে গেলে দেখেন এখান থেকে আপনি কাস্টম সাইজ বা দেখা যাচ্ছে সেন্টার, লেফট, রাইট, নান, এখানে অল্টার টেক্সটটা ইউজ করা একটু জরুরি। তো অল্টার টেক্সটের সম্পর্কে একটু বলি, যে আপনাদের এই ইমেজটাতে বা ইমেজটা যদি অনেক হাই কোয়ালিটি ইমেজ হয় তাহলে, বা যে হাই কোয়ালিটি হোক বা লো কোয়ালিটির ইমেজ হোক, আপনাদেরকে এখানে অল্টার টেক্সটটা ইউজ করা খুব বেশি জরুরি। এর কারণটা হচ্ছে অনেক সময় ইন্টারনেটের গতি বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের অনেক সমস্যার কারণে এই ছবিটা হয়তো লোড নিচ্ছে না বা এই ইমেজটা কমপ্লিটলি লোড নিচ্ছে না। তখন
এই ইমেজটা যদি লোড না নেয় এখানে অল্টার টেক্সটটা আপনাদেরকে দেখাবে। তো অল্টার টেক্সট আপনাদেরকে এখানে লিখে দিতে হবে যে আসলে ইমেজটা কি রিপ্রেজেন্ট করছে, এটা আপনাদেরকে অল্টার টেক্সটে লিখে দিবে। আচ্ছা, আমি লিখে দিলাম কিবোর্ড, কারণ এটা একটা কিবোর্ডের একটা ছবি। আপনারা চাইলে এখান থেকে ক্যাপশন দিতে পারেন, এই ইমেজের একটা ক্যাপশন অবশ্যই সেট করে দেওয়াটা উচিত। এটা একটা বেস্ট প্র্যাকটিস, বা এটা দেখতেও অনেকটা ভালো লাগে যে হ্যাঁ এই ইমেজটার একটা ক্যাপশন আছে। আচ্ছা, আপনি এটা লেফটে রাখবেন, রাইটে রাখবেন নাকি সেন্টারে রাখবেন, এটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। এখান থেকে কাস্টম সাইজের একটা অপশন আছে। এছাড়াও দেখেন যে থাম্বনেইলের যে সাইজটা হয় মিডিয়াম সাইজ, ফুল সাইজ, বা দেখা যাচ্ছে বিভিন্ন সাইজে আপনি এটাকে পোস্ট করতে পারেন। আচ্ছা, জাস্ট এখান থেকে আপডেট করে দিলাম। দেখেন এখানে ক্যাপশনটা শো করছে, অবশ্যই এটার অল্টার টেক্সটটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের পোস্ট। তো মোটামুটি এই কিছু বিষয়গুলো খেয়াল রেখে আপনাদেরকে পোস্টগুলো রেডি করতে হবে। এখানে চাইলে আপনি হচ্ছে পাবলিক ভিজিবিলিটি, বা দেখা যাচ্ছে এখানে আপনি সবাইকে দেখাবেন, বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইবার যারা তারা শুধু দেখতে পাবে, এইভাবে আপনি ভিজিবিলিটি পাবলিক বা দেখা যাচ্ছে কাস্টম সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, এখানে যে অপশনটা আছে পোস্ট ইমিডিয়েটলি, এটাকে যদি আপনি এডিট করেন তাহলে এখান থেকে আপনি শিডিউল করতে পারবেন যে কখন আপনি এটা পোস্ট করতে যাচ্ছেন। আর নর্মালি আমরা ইমিডিয়েটলি এটাকে শিডিউল করে, মানে এটা পোস্ট করে দিব। জাস্ট এখান থেকে পাবলিশ অপশনটাতে ক্লিক করবেন, আপনাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, একটু আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা রিসেন্ট পোস্টে শো করতেছে, আমরা এটাকে ঠিক করব। এটাকে আমরা জাস্ট ঠিক করে এইভাবে সাজাবো যে আমাদের যে রিসেন্ট পোস্টটা এটা আমাদের ওয়েবসাইটে লোড হওয়ার পর প্রথমে এটা যাতে দেখায়। জাস্ট আমরা একটু টেকক্রাঞ্চে যাই, দেখেন আমাদের যে রিসেন্ট যে পোস্টটা আছে এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এটা যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে ব্লগ এবং এসএসএম। তো আমরা হচ্ছে এই দুটো ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখেন কন্টিনিউ রিডিং, আপনি চাইলে এখানে ফুল কন্টেন্টটাও দেখাতে পারেন, অথবা দেখাচ্ছে এই কন্টিনিউ রিডিং এই বাটনটাও আপনি শো করে দেখাতে পারেন। এখানে দেখেন ইমেজটা সুন্দর একটা ফ্রেম নিয়ে নিয়েছে, এখানে হচ্ছে তার ক্যাপশনটা দেখাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা বিষয় এখানে স্পেসিফিক ভাবে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেন এখানে কমেন্ট সেকশনটা আছে, এই কমেন্ট সেকশনটা আপনি চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, যে কেউ আপনার পোস্টটা পরে এখানে কমেন্ট করুক। তো এখানে আচ্ছা, এটা যেহেতু আমরা পোস্ট করেই ফেলছি, এখানে দেখি যে স্ক্রিন অপশন, হ্যাঁ এই স্ক্রিন অপশনটাতে এই পোস্টের জন্য আমরা স্ক্রিন অপশনে কিছু আরো অ্যাডভান্স কিছু অপশন পাবো। এখানে জাস্ট দেখেন এই পোস্টটার উপর একটা স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশন। এই স্ক্রিন অপশনটাতে যাওয়ার পর দেখেন রিভিশন, তারপর হচ্ছে সেন্ড, এখানে কি কি পেজ সেটিং, রিভিশন, তারপর হচ্ছে আপনার কমেন্টস, ফরম্যাট, ক্যাটাগরিজ, ট্যাগস, ফিচার্ড ইমেজ, এগুলো আমাদেরকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডিসকাশন বা দেখাচ্ছে কমেন্ট, এটা আপনি অফ করে দিতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে কমেন্টটা অফ করে দিলাম, দিয়ে যদি এটাকে যদি আপডেট করি, আপডেট করার পর যদি আমাদের পোস্টটা একটু আমরা দেখি, দেখেন আমাদের পোস্টটাতে এখন আচ্ছা কমেন্টের অপশন কি থাকলো নাকি একটু দেখি আগে। আচ্ছা, আমাদের এই পোস্টটাতে আর কমেন্ট করার অপশন নাই, কিন্তু দেখাচ্ছে যে লিভ এ রিপ্লে। এটা হচ্ছে যদি আপনি আমাদের ওয়েবসাইটে যদি লগ ইন করেন দেন আপনি এখান থেকে একটা কমেন্ট করতে পারবেন। আচ্ছা, কমেন্টটা তো উঠাই দিলাম, আপডেট করছি কি। আচ্ছা, এবার রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এটা আমাদের রিসেন্ট পোস্ট, সি মোডে যদি যাই, আচ্ছা এখানে আসলে কমেন্ট করার অপশনটা নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো কমেন্ট করতে চাই সেটার একটা অপশন এখানে দিচ্ছে। তাহলে আপনাদের এই পোস্টগুলোতে কমেন্ট কেউ করতে পারবে কি করতে পারবে না এই বিষয়গুলো আপনারা এখান থেকে এডিট করতে পারেন। আপনি চাইলে এখান থেকে যে ক্যাটাগরি যে অপশনটা আছে এটা দেখাবে কি দেখাবে না এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ট্যাক্স দেখাবে কিনা, ফিচার ইমেজ দেখাবে কিনা,
পেজ সেটিং থেকে আপনি এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে লেআউটটা 1 কলাম হবে না 2 কলাম হবে সেটা এখান থেকে দেখা দিচ্ছে। আচ্ছা, এখানে আরো অনেক অনেক বিষয় আছে, অনেক অনেক ফাংশনালিটি আছে। আপনারা এগুলো নিয়ে যখন পোস্ট করবেন বা দেখা যাচ্ছে পোস্ট করতে যাবেন তখন এগুলো থেকে আরো অনেক কিছু জানতে পারবেন। কারণ যখন আপনারা ইউজ করতে যাবেন তখন এগুলোর প্রয়োজন মানে দেখা যাচ্ছে আপনাদের প্রয়োজনের তাগিদেই আপনারা এগুলো নতুন নতুন কি বিষয় বা দেখা যাচ্ছে যদি শেখার আগ্রহ থাকে আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন যে আসলে এটা আসলে কি ব্যবহার বা আসলে এটাতে কি কাজ করা যায়। এইভাবে যদি আপনাদের মধ্যে শেখার আগ্রহটা বাড়ে তাহলে আপনারা আসলে ওয়ার্ডপ্রেস থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যদি মার্কেট প্লেসগুলোতে যান ওখানে দেখতে পাবেন যে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর প্রচুর কাজ অ্যাভেলেবেল আছে। প্লাগইনস আসলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য বিভিন্ন টুল ইউজ মানে ধরতে পারেন যে এটা একটা টুল, একটা করে প্লাগইন একটা করে টুল। তো আপনি এই প্লাগইনগুলো যখন ইউজ করবেন তখন কি হবে আপনার ওয়েবসাইটটাকে আপনি আরো সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটির জন্য বা দেখাচ্ছে যে ওয়েবসাইটটাকে ডেকোরেট করার জন্য বা দেখাচ্ছে এটাকে আপনার এই পোস্টটাকে বা আপনার কাজের উপযোগী করার জন্য বা আপনার কাজটাকে আরো সহজ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইনস এখানে ইউজ করা হয়। তো আপনাদের কাজের প্রয়োজনে যখন যে প্লাগইনগুলো দরকার হবে সেই প্লাগইনগুলো আপনারা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে বেসিক কিছু প্লাগইনসের কথা বলছিলাম যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি সব ধরনের ওয়ার্ডপ্রেস থিমেই প্রয়োজন হয়। তো এর মধ্যে একটা ছিল লগইনজার ছিল, তারপর হচ্ছে ডাব্লিউপি ফর্মের যে লাইট ভার্সনটা ছিল সেটা, ডাব্লিউপি আপার্স যে শেয়ার বাটন ছিল সেটা। কারণ আমাদের এই সাইটটাতে দেখেন কোথাও শেয়ার বাটন নাই। তো আমরা যদি এখানে শেয়ার বাটন বা আমাদের সোশ্যাল মিডিয়া বাটনগুলো যদি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এই ডাব্লিউপি আপার সোশ্যাল শেয়ার এই বাটনগুলো আমাদেরকে অ্যাড করতে হবে বা এই ধরনের প্লাগইন আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা, ডাব্লিউপি ফর্মসের যে বিষয়টা যে আপনি এই ডাব্লিউপি ফর্ম ইউজ করে কোন আপনার একজন ভিজিটরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা দেখা যাচ্ছে কেউ যদি মেসেজ সেন্ড করতে চায় এই ডাব্লিউপি ফর্ম ইউজ করে আপনি সেখান থেকে তার মেসেজটা কালেক্ট করতে পারবেন। লগইনজারের যে কথাটা বলেছিলাম যে যদি কেউ আনঅথেন্টিক অ্যাক্সেস চায় বা 2-3 বার যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ভুল দেয় তাকে দেখা যাচ্ছে যে ব্লক করে দিবে। অনেক সময় দেখেন না যে মোবাইল ফোনে ভুল পাসওয়ার্ড দেওয়ার পর বলে যে ট্রাই এগেইন আফটার 5 মিনিটস এরকমের ওয়ার্নিং দেয়। তো আপনাদেরকে এই ধরনের ওয়ার্নিং দিবে যে আপনার এই ডাব্লিউপি অ্যাডমিন বা দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ব্যাকএন্ডে যেন কেউ লগ ইন করতে না পারে খুব সহজে। আর এখানে হ্যালো ডেইলি এবং দেখা যাচ্ছে কপি অ্যান্ড ডিলিট পোস্ট এই দুইটা বা দেখাচ্ছে যে ক্লাসিক এডিটর এটা হচ্ছে অ্যাক্টিভ করা আছে। তো এই কপি অ্যান্ড ডিলিট পোস্ট হ্যালো ডেইলি এই দুইটা হচ্ছে আমাদের এই থিমের সাথে ডিফল্ট হিসেবে চলে আসছিল। এবং দেখা যাচ্ছে তারপর হচ্ছে আপনার এই যে এখানেও একটা আছে এক্সমেট যেটা হচ্ছে আমাদের এই থিমের সাথে ডিফল্ট হিসেবে চলে আসছে থিমটাকে রান করার জন্য। তো এই ধরনের বিভিন্ন প্লাগইন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা লাগতে পারে আপনাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আর প্লাগইনগুলো অ্যাড করবেন কিভাবে, জাস্ট এই প্লাগইনস অপশনটাতে আসবেন, আসার পর এখানে অ্যাড নিউ অপশনটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি প্লাগইনের নাম সার্চ করে জাস্ট প্লাগইনগুলো অ্যাড করে দিবেন। এটা ছিল মানে ছোটখাটো একটা প্লাগইন সম্পর্কে ধারণা। আচ্ছা, তো আপনারা এইভাবে মাল্টিপল পোস্ট ক্রিয়েট করবেন, অবশ্যই রিলেভেন্ট পোস্ট ক্রিয়েট করবেন, কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন একটা পোস্টের জন্য এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আপনাদেরকে এখন যেটা দেখাবো যে আপনাদের এই মেনু বারটাতে অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি বা প্রাইভেসি পলিসি বা এই বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। তো আমরা এখন আমাদের এই ক্যাটাগরিগুলোকে আমাদের এই মেনু বারটাতে অ্যাড করতে চাচ্ছি। আমরা এই অ্যাবাউট সেকশন বা এই সেকশনগুলো আমরা এখানে রাখতে চাচ্ছি না। তো নরমালি বিশেষ করে দেখবেন যে বেশিরভাগ ওয়েবসাইটগুলোতেই এই ক্যাটাগরিগুলো সামনে রাখা হয় যাতে আপনাদের যে অডিয়েন্স বা আপনাদের যে ভিউয়ার আছে বা দেখা যাচ্ছে টার্গেটের যে ট্রাফিক যারা আসবে তারা নরমালি এখান থেকে আপনাদের এই ক্যাটাগরিগুলো এবং সাব ক্যাটাগরিগুলো দেখে আপনাদের পোস্টগুলো বা আপনাদের এখান থেকে তারা আপনাদের কন্টেন্টগুলো দেখতে পাবে ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, তো আমরা জাস্ট এখান থেকে এই পেজগুলোকে রিমুভ করে আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলোকে এখানে অ্যাড করে দেব। তো এটার জন্য যে কাজটা করতে হবে জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। আপনারা অ্যাপিয়ারেন্স থেকে এখানে একটা অপশন আছে যে মেনুস। আচ্ছা, এই মেনুতে আসার পর দেখেন এখানে প্রথম যে মেনুটা আছে এই মেনুটার নাম দেওয়া আছে মেনু 1। আমরা এই মেনুটার নাম দিয়ে দেবো হেডার, কারণ এই যে এখানে দেখেন যে মেনুটা আছে এই মেনুটার নাম দেওয়া আছে হচ্ছে মেনু 1।
তো আমরা জাস্ট এটা আমাদের হেডার বা আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে প্রথম যে মেনু বার। তো আমরা এটাকে মেনু বারও লিখতে পারি অথবা হেডার লিখতে পারি, সমস্যা নেই। এটা আপনারা নিজেদের মতো করে একটা নাম দিয়ে দিবেন। তো এই হেডারটাতে আপনারা কি রাখতে চাচ্ছেন, এখানে বলা আছে দেখেন যে আপনাদের যে পেজগুলো সেটা এখানে রাখা আছে। তো আপনি চাইলে এই পেজগুলোর মধ্যে থেকে একটা দিতে পারেন, অথবা এখান থেকে দেখেন যে ক্যাটাগরির যে অপশনটা আছে আপনারা এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা এসএসএম ব্লগ ভিউয়ালে যাই, তাহলে হচ্ছে আমরা এসইও, এসএসএম এবং হচ্ছে ব্লগ, এই তিনটা আমরা ওখানে অ্যাড করে যাচ্ছি আমাদের মেনুতে। জাস্ট এখান থেকে সিম্পলি অ্যাড টু মেনু আমরা করে দেব। আচ্ছা, তাহলে এখন আমাদের এই মেনুটা দেখাচ্ছে যে মেনুটা আসলে কেমন। যে প্রথমে হোম বাটনটা থাকবে, হোম বাটনের একটা কাস্টম লিঙ্ক, সেটা হচ্ছে আমাদের যে হোম বাটন বা মেইন যে বাটনটা এইটা থাকবে। আচ্ছা, এরপর থাকবে হচ্ছে অ্যাবাউট আস। তো আমরা চাচ্ছি না যে অ্যাবাউট আসটা বা এই যে প্রাইভেসি পলিসিটা ওইখানে থাকুক, এটাকে জাস্ট আমরা রিমুভ করে দিব। অ্যাবাউট আসটা থাকলেও থাকতে পারে, না অ্যাবাউট আসটা রাখলাম না, রিমুভ করে দিলাম। কন্টাক্ট আস, হ্যাঁ কন্টাক্ট আসটা থাকতে পারে। ব্লগ, এসইও, আচ্ছা এসএসএম থাকবে। তো আমরা চাচ্ছি কি এটা একটু অর্ডারলি সাজাবো। প্রথমে থাকবে হোম, দেন থাকবে আমাদের ব্লগ, তারপর থাকবে এসইও, তারপর থাকবে এসএসএম, এরপর থাকবে হচ্ছে কন্টাক্ট আস। তো আমরা জাস্ট এটাকে ক্রিয়েট মেনু লিখে বা ক্রিয়েট মেনু এটাতে ক্লিক করি, দেখি যে আমাদের ওয়েবসাইটে কোনো পরিবর্তন আসলো কিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা ক্রিয়েট মেনুর পর এখানে আমাদেরকে সেভ মেনু দিতে হবে। আচ্ছা, একটু দেখি কোথায় গেল। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আমাদেরকে ডিসপ্লে লোকেশনটাকেও সেট করে দিতে হবে যে আসলে ডিসপ্লে লোকেশনটা কোথায়। তো আমাদেরকে এটা অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের দিচ্ছি না, আমরা ডিসপ্লে লোকেশনটা হচ্ছে প্রাইমারি মেনুতে এই মেনুটা দেখাবে। জাস্ট এখান থেকে সেভ মেনু দিয়ে দিব, দেখি এবার কি অবস্থা। দেখেন এবার সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদেরকে কিন্তু যে কাজটা করতে হবে, মেনুটা অ্যাড করার পর এখানে আসলে মেনুটার কি নাম দিচ্ছি, এরপর হচ্ছে মেনুটাতে আমরা কি কি আইটেম রাখতে চাচ্ছি বা কি কি বিষয় আমরা এখানে দেখাতে, ক্যাটাগরি আমরা দেখাতে চাচ্ছি, এরপর হচ্ছে এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে জাস্ট সেভ করে দেবো, সেভ করে দিয়ে জাস্ট রিফ্রেশ দিলাম। দেখেন আমাদের এই ক্যাটাগরিগুলো এখান থেকে দেখাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে এই ক্যাটাগরিগুলো এখানে আমরা দিলাম যে এসইও, এই ক্যাটাগরিতে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিন্তু সাব ক্যাটাগরিগুলো কিন্তু শো করছে না, বা দেখাচ্ছে আমাদের যে এই এসইও এর আন্ডারে দুটো সাব ক্যাটাগরি ছিল, অন পেজ, অফ পেজ, বা দেখাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের দুইটা সাব ক্যাটাগরি ছিল। তো সেই সাব ক্যাটাগরিগুলো কিন্তু শো করছে না। এর কারণটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করলাম, কিন্তু আমাদের যে সাব ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করি নাই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট সিম্পলি সিলেক্ট অলে দিয়ে অ্যাড টু মেনু এই অপশনটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে এইখানে দেখেন অ্যাড টু মেনুতে সবগুলো চলে আসছে। তো এটা যদি আমরা এখন সেভ দিই, এখানের অবস্থাটা দেখেন কি হয়, সবগুলো আমাদের এখানে মেনুতে চলে আসছে। এখন আমরা তো এইভাবে আসলে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা এই যে এসইও ক্যাটাগরির আন্ডারে এখানে অন পেজটা থাকবে, বা দেখাচ্ছে যে এখানে দেখেন এগুলো সবকিছু রিপিট হয়ে গেছে বা দুইবার চলে আসছে। তো আমরা এইভাবে আসলে চাচ্ছি না। আমরা কি করব, যে যে মেনুগুলো আমাদের দরকার সেগুলো রাখবো এবং সাব ক্যাটাগরিগুলোকে আমরা হচ্ছে ওই যে প্যারেন্ট মেনু যেগুলো আছে বা প্যারেন্ট ক্যাটাগরি আছে সেই প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরিগুলো আমরা রাখবো। তো আমরা হোমটা চাচ্ছি, ব্লগটা চাচ্ছি, এসইও, এসএসএম, কন্টাক্ট আস এটা চাচ্ছি। দেন আবার এই ব্লগটা চলে আসছে, এটা আমাদের দরকার নাই, রিমুভ করে দিব। এসইওটা দ্বিতীয়বার চলে আসছে, আচ্ছা এটা আমাদের দরকার আছে অন পেজ। এসএসএমটা আমাদের আছে, এটা দরকার নাই, রিমুভ করে দিলাম। ফেসবুক, টুইটার এবং আনক্যাটাগরাইজ এটা আমাদের দরকার নাই,
এটা হচ্ছে জাস্ট রিমুভ করে দিলাম। এখন একটু খেয়াল রাখতে হবে যে কোন প্যারেন্ট ক্যাটাগরির কোনটা সাব ক্যাটাগরি। যেমন ধরেন যে এই অন পেজ যেটা আছে এটা হচ্ছে এসইওর সাব ক্যাটাগরি। তো আমরা জাস্ট এটাকে কি করব, একটু ড্র্যাগ করে পেছনে দিয়ে দেব। জাস্ট ড্র্যাগ করে সামনে দিয়ে দিলাম, এটা ক্যাটাগরি। ড্র্যাগ করে একটু পেছনে দিয়ে দিলাম, এটা হচ্ছে এসইওর একটা সাব আইটেম বা সাব ক্যাটাগরি। জাস্ট একটু ড্র্যাগ করে এটা পিছনে দিয়ে দেবো। আচ্ছা, এখানে যে ফেসবুক যে অপশনটা আছে বা ফেসবুক যে ক্যাটাগরিটা আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি। জাস্ট এখানে ড্র্যাগ করে একটু পেছনে দিয়ে দিবেন, এটা সাব ক্যাটাগরি হিসেবে এখানে কাউন্ট হয়ে যাবে। টুইটারটাও তাই, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি। তো এটাকে চাইলে আপনি সোশ্যাল, এখানে যে বিষয়টা হলো যে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ক্যাটাগরি, এর সাব ক্যাটাগরি হচ্ছে ফেসবুক এবং টুইটার। আপনি চাইলে এখান থেকে এই টুইটারের যে সাব ক্যাটাগরি সেটাকে আবার বানাতে পারেন, যে ফেসবুকের যে সাব ক্যাটাগরি সেটা আপনি টুইটার বানাতে পারেন। অর্থাৎ ফেসবুকের একটা সাব ক্যাটাগরি আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তো আমরা আপাতত এটা চাচ্ছি না, এটাকে জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি হিসেবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে প্রাইমারি মেনু তো সিলেক্ট করা আছে, সেভ মেনুতে দিয়ে দিবেন। আচ্ছা দেখেন, এখন আমাদের মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে আমাদেরকে এই ড্রপ ডাউন অপশনগুলো দেখাচ্ছে। তো একটু আগে যে পোস্টটা আমরা করলাম এটা ছিল হচ্ছে যে ব্লগ এবং এসএসএম এর আন্ডারে। আমরা জাস্ট এসএসএম এ যদি যাই, দেখেন এখানে আমাদের এই পোস্টটা কিন্তু শো করছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের মেনুটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। এবং মেনুটাকে কাস্টমাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই মেনুটা আপনাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে এটাকে সুন্দরভাবে ডিফাইন করে। কারণটা হচ্ছে আপনারা এখানে প্রথমে একটা হোম বাটন রাখলেন, যেটা আপনার হচ্ছে ওয়েবসাইটের প্রথম অ্যাপিয়ারেন্স, বা দেখা যাচ্ছে কেউ যখন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে যখন আসবে তখন এই হোম পেজটা সে দেখতে পাবে। এরপর এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, যেমন ধরেন ব্লগ, এসইও, এসএসএম, কন্টাক্ট আস, এই ধরনের এখানে হচ্ছে মেনু বারে কিছু অপশন আছে, তো এগুলো সে দেখতে পাবে। তো এই মেনু বারের যে ক্যাটাগরি বা এটার আন্ডারে যে সাব ক্যাটাগরি, এগুলো কিন্তু আপনাদের সাইটের যে স্ট্রাকচার বা আপনি সাইটটাকে কিভাবে গঠন করছেন এটা কিন্তু ডিফাইন করতেছে। তো যার কারণে এই মেনু বারটাকে সাজানো খুব বেশি জরুরি। বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু কাজ করতে হবে, কারণ এখানে একটু টেকনিক্যাল পার্টগুলো বেশি এবং দেখা যাচ্ছে কাজ করতে গেলে অনেক জায়গায় প্রবলেম হবে। তখন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে কিভাবে কাজ করলাম বা কিভাবে এটাকে অ্যাড করলাম আপনারা একটু এইভাবে কাজ করার চেষ্টা করবেন। তো মেনু বারটা আমরা কাস্টমাইজ করলাম। এখানে চাইলে আপনারা আরো মাল্টিপল অপশন অ্যাড করতে পারেন, মাল্টিপল ড্রপ ডাউন বা দেখা যাচ্ছে মেনু থেকে আরো সাব মেনু আপনারা বা সাব আইটেম আপনারা ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন যে বিষয়টা আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে যে যখনই আপনারা মেনু বারটা ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে যে কোনো মেনু বার বা দেখা যাচ্ছে আপনারা যখনই কোনো সাইট রেডি করবেন, তখন এই বিষয়গুলো আগে থেকে খুব ভালোভাবে প্ল্যান করে নেবেন, যে আমি আসলে এখানে কি ধরনের কন্টেন্ট রেডি করতে চাচ্ছি, এখানে কি ধরনের ক্যাটাগরি থাকবে, কি ধরনের সাব ক্যাটাগরি থাকবে, বা তার আবার কি ধরনের সাব ক্যাটাগরি থাকবে, এই বিষয়গুলো আপনাদেরকে আগে থেকে একটু প্ল্যান করে ঠিকঠাক করে নিতে হবে। তো এটা জাস্ট দেখা যাচ্ছে যে আমি একটু এটাকে ফেসবুকের একটা সাব ক্যাটাগরি হিসেবে দিলাম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তার একটা সাব ক্যাটাগরি হচ্ছে ফেসবুক এবং ফেসবুকের একটা সাব ক্যাটাগরি হচ্ছে টুইটার। তো আমি যদি এটা এইভাবে দিতে চাই, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই সাব ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি দেওয়া যায় কিনা, এটা দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে এটা সেভ করে দেখালাম। দেখেন এখন যদি এটাকে রিলোড দেয় আগে, এসএসএম এর আন্ডারে যদি দেখেন, এসএসএম এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি আছে ফেসবুক এবং ফেসবুকের আন্ডারে একটা সাব ক্যাটাগরি আছে যেটার নাম হচ্ছে টুইটার। তো আপনারা চাইলে এভাবে মাল্টিপল ড্রপ ডাউন আপনারা এখানে রেডি করতে পারেন। আচ্ছা, এগুলোকে বলতেছে যে ড্রপ ডাউন মেনু বার। আশা করি মেনু বারটা আপনারা সবাই আপনাদের মতো করে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখানে একটু টেকনিক্যাল ইস্যুগুলো বেশি, আপনারা সবসময় এই ভিডিওগুলো দেখে সাথে সাথে কাজগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এখানে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংসটাতে আমরা গেছি। সেটিংসে এখানে রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস, প্রাইভেসি বা দেখা যাচ্ছে যে প্যান্থিয়ন যে পেজের যে ক্যাশ মেমোরি আছে, এইগুলো নিয়ে আসলে
বেশ কিছু সেটিংস এর এখানে অপশন আছে, এগুলোতে আমরা একটু পরে যাব। তো এই যে টুলস যে অপশনগুলো আছে এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। টুলসগুলোর মধ্যে যে অ্যাভেলেবল যে টুলগুলো আছে, আপাতত আমরা কোনো টুল তো এখানে অ্যাড করি নাই, তো এখানে অ্যাভেলেবল টুল 0 দেখাচ্ছে। আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের টুল অ্যাড করতে পারি, ইম্পোর্টের মাধ্যমে আমরা টুল অ্যাড করতে পারি, এক্সপোর্ট করতে পারি। আর এরপরে যে বিষয়টা আছে সাইট হেলথ, আপনি চাইলে এখান থেকে সাইট হেলথটাকে মনিটরিং করতে পারেন যে আপনার সাইটের হেলথটা কেমন, বা দেখাচ্ছে আপনাদেরকে মাঝে মাঝে এই সাইটের হেলথটা আপনাকে চেক করতে হবে। কারণটা হচ্ছে যে এই সাইটটা যখনই আপনি কাজ করবেন বা দেখাচ্ছে যে প্রতিদিন যখন আপনি এই সাইটটাকে কিছু না কিছু মডিফাই করবেন, নতুন পোস্ট ক্রিয়েটের মাধ্যমে হতে পারে, সেটা প্রিভিয়াস পোস্টগুলো ডিলিটের মাধ্যমে বা পোস্ট আপডেটের মাধ্যমে, ক্যাটাগরি বা পেজ ক্রিয়েটের মাধ্যমে, আপনি কিন্তু প্রতিদিনই এই পেজটাকে আপডেট করবেন বা দেখা যাচ্ছে পেজটাতে প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ করবেন। তো তখন আপনার এই সাইটটাতে অনেক কিছু চেঞ্জ আসবে বা দেখা যাচ্ছে যে আপনার মানে আপনি জানেন বা না জানেন, বা দেখা যাচ্ছে আপনার মানে না জানার কারণেও হতে পারে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো অসতর্কতা বশত কোনো পোস্ট করে ফেলছেন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে মাঝে মাঝেই আমাদের সাইডের হেলথটাকে চেক করতে হবে যে আসলে সাইডের হেলথটা কেমন। তো এখানে দেখেন ওভারঅল একটা স্ট্যাটাস দেখাচ্ছে যে শুড বি ইমপ্রুভড। কারণটা হচ্ছে আমাদের এই সাইটটাতে এখন আসলে কোনো কন্টেন্ট নাই, মানে দেখা যাচ্ছে যে কন্টেন্টটা দুইটা কন্টেন্ট ডামি হিসেবে দেওয়া আছে, সেগুলো আসলে খুব ভালো মানের না, ওখানে জাস্ট ডামি হিসেবে ওই কন্টেন্টগুলো দেওয়া আছে। তো এখানে সাইটের যে হেলথ এটা বলছে যে এটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, শুড বি ইমপ্রুভড। আচ্ছা, এখানে আসলে সাইটের যে হেলথের যে ইনফরমেশনটা আছে এটা আসলে বিভিন্ন মানে ডিটেলস এখানে বলা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। তো ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে আপনার ডিরেক্টরি অ্যান্ড সাইজেস বা ডিরেক্টরি কতগুলো আছে এগুলো এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে যে এক্সপোর্ট পার্সোনাল ডেটা, এখানে এই টুল অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট পার্সোনাল ডেটা, এটা হচ্ছে যে আপনি যদি চান এখান থেকে আপনার ডেটাগুলোকে আপনি এক্সপোর্ট করে রাখতে পারেন, বা দেখা যাচ্ছে হয়তো আপনার মনে হচ্ছে যে এই সাইটটা হয়তো কোনো কারণে প্রবলেম হতে পারে বা আমার এই ডেটাগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, দেন আপনি চাইলে আপনি ডেটাগুলো এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে যে ইরেজ পার্সোনাল ডেটা, আপনি চাইলে এখান থেকে আপনার যদি কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে বা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আস ইনফরমেশন বা অন্যান্য যে কোনো ইনফরমেশন আপনি এখান থেকে ইরেজ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর যেহেতু আপনাদের হচ্ছে সাইটটাতে যখন আমরা গতকাল ক্রিয়েট করেছিলাম এটাতে 30 ডেজের একটা ব্যাকআপ আমরা কিন্তু রেডি করে রাখছিলাম। তো এখান থেকে যদি আনফরচুনেটলি কোনো কিছু ইরেজ হয়ে যায় বা কোনো পোস্ট যদি ডিলিট হয়ে যায় বা কোনো পেজ যদি আমরা ট্র্যাশে ফেলে দেই, তাহলে কি হবে, ওটা আগামী 30 দিন পর্যন্ত কিন্তু ব্যাকআপ হিসেবে থাকবে, অ্যান্ড দেন ওটা অটোমেটিক মুছে যাবে। কারণ আমরা হচ্ছে যখন সাইটটা বা ওয়ার্ডপ্রেসে যখন ইনস্টল করেছিলাম তখন ওইখানে বলা ছিল যে ব্যাকআপ আসলে কত দিনের জন্য আমরা নিচ্ছি। তো ব্যাকআপের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা যদি লং টার্ম ব্যাকআপ নিয়ে রাখেন যে হ্যাঁ আমি 30 দিনের জন্য ব্যাকআপ নিচ্ছি, তাহলে কি হবে যে আপনি ব্যাকআপে বা দেখা যাচ্ছে যে মিডিয়া ফাইলস বা যে পোস্ট বা যে পেজগুলো আপনি ডিলিট করে দিবেন, এগুলো ট্র্যাশে জমা হবে এবং দেখা যাচ্ছে যে আগামী 30 দিন পর্যন্ত ওগুলো ট্র্যাশে থাকবে। তো ওরা কিন্তু আপনাদের সাইটটাকে কিন্তু ভারী করে দিবে বা দেখা যাচ্ছে আপনার সাইটটাকে কিন্তু তারা হচ্ছে লোডিং স্পিডটা কমায় দিবে, কারণ ওটা আগামী 30 দিন পর্যন্ত আপনার সাইটের সাথেই থাকছে। তো যে কাজটা করতে হবে যে ব্যাকআপটা একটু ক্লেভার ভাবে চুজ করতে হবে, যে হয়তো আমি আগামী 7 দিনের জন্য ব্যাকআপ রাখলাম, বা দেখা যাচ্ছে যখন আপনার প্রয়োজন হবে যে কোনো আপনার সাইটের কোনো একটা মেইনটেনেন্সের কাজ করছেন, তখন আপনি এই ব্যাকআপটাকে খুব বুঝে শুনে চুজ করবেন যে আসলে ব্যাকআপটা আপনি কত দিনের জন্য রাখতে চাচ্ছেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি টুলসের কিছু বিষয়। এরপরে যেটা হচ্ছে ইউজার অপশনটাতে যদি আসেন, এখান থেকে আপনি অ্যাড নিউ করে আপনি হচ্ছে ইউজার অ্যাড করতে পারবেন। তো এখানে আপাতত আমাদের একটা ইউজারই আছে, সেটা হচ্ছে যে টেকক্রাঞ্চ, এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা অ্যাডমিন রোলে আছে। এবার বিষয়টা হচ্ছে আপনারা চাচ্ছেন যে আপনাদের অনেক বড় একটা সাইট, এখানে অনেককেই আপনারা অ্যাড করবেন বা অনেকেই এই সাইটটাকে মেনটেন করতে পারবে। কেউ হয়তো কন্টেন্ট রাইটার, কেউ হয়তো এসইও এক্সপার্ট, বা দেখা যাচ্ছে আপনি হচ্ছে সাইটের ওনার, তো আপনি চাইলে তাদেরকে এখানে ইউজার হিসেবে অ্যাড করতে পারেন। যে আপনি সাইটের ওনার, আপনি এখানে একজনকে অ্যাড করলেন, একজন ইউজারকে অ্যাড করলেন এই যে অ্যাড নিউ থেকে, উনি হচ্ছে সাইটের হচ্ছে কন্টেন্ট রাইট করবে বা দেখা যাচ্ছে সাইটটার কন্টেন্টগুলো তিনি আপলোড করবেন। আরেকজনকে আপনি এখানে অ্যাড করলেন, তিনি হচ্ছে এসইও এক্সপার্ট, তাকে আপনি অ্যাডমিন হিসেবে দিলেন, সে আপনার সাইটটাতে
এসইও করলো বা সবসময় অবজারভেশনে রাখলো। এভাবে চাইলে আপনারা মাল্টিপল ইউজার এখান থেকে অ্যাড করতে পারেন। প্লাগইনসের বিষয়টা তো একটু আগেই বললাম। আচ্ছা, অ্যাপিয়ারেন্স যদি আমরা আসি, এখানে থিম, কাস্টমাইজেশন, উইজেটস, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কালার মার্কের যে অপশনগুলো আছে এবং থিম এডিটর। তো থিম এডিটর অপশনটাতে যাই, এখানে আপনারা দেখবেন যে এই থিম এডিটরে আন্ডারস্ট্যান্ড দিয়ে দিবেন। এখানে আসলে কোডিং এর কিছু বিষয় আছে, যে এখানে দেখবেন যে এই যে স্টাইল শিট, অর্থাৎ আপনাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের বিভিন্ন স্টাইল শিট বা সিএসএস বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে হেডার, ফুটার, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার এখানে অ্যাডমিন বা দেখা যাচ্ছে কাস্টমাইজেশনের বিভিন্ন বিষয় এখানে দেওয়া আছে, এবং দেখা যাচ্ছে যে কালার মার্কের যে সেটআপের যে বিষয়গুলো আছে এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কোডিং এর একটু অ্যাডভান্স বিষয়, এগুলোতে আপাতত আমাদের যাওয়ার প্রয়োজন নাই বা দেখা যাচ্ছে কোনো কিছু এখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা, কালার মার্কের অপশন যেটা আছে, এটা থিমের কিছু অপশন আছে, যে থিমের ডকুমেন্টেশন, স্টার্টার ডেমো বা দেখা যাচ্ছে কিভাবে স্টার্ট করবেন এগুলো এখানে সুন্দরভাবে বলা আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের হিসেবে যদি আসি, যে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো কেমন থাকবে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আপনার ফন্ট, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফন্টের কালার সবকিছুই আপনি এখান থেকে এডিট করতে পারেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, বা সিলেক্ট কালার যেটা আছে সেটা ট্রান্সপারেন্ট কিনা এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড এই দেখেন কালারসে যদি যান, প্রাইমারি কালার, স্ক্রিন কালার, ক্যাটাগরি কালার, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। লেআউটটা অবশ্যই চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন ফ্রন্ট পেজটা আপনি কাস্টমাইজ করতে পারেন, হেডার, তারপর হচ্ছে কন্টেন্ট, ফুটার, অ্যাডিশনাল কোনো ইনফরমেশন যদি থাকে সেগুলো আপনি এখান থেকে, সোশ্যাল আইকন, এগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, এটা আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে সিএসএস বা দেখাচ্ছে যে এইচটিএমএল এর কিছু কোডিং এর বিষয় আছে, এগুলো আপাতত আমাদের জন্য না। আমরা জাস্ট এখান থেকে নেভ ইউজার হিসেবে আমরা জাস্ট এটাকে ইউজ করব এবং দেখবো যে এটার ফাংশনালিটিগুলো কত সহজে আমরা কত ভালোভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে হেডার, মেনুস, এগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, তারপর হচ্ছে উইজেটস যদি যাই, আচ্ছা এখান থেকে আপনি বিভিন্ন ধরনের উইজেট অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যে আর্কাইভ, অডিও, ক্যাটাগরিজ, দেখেন ক্যালেন্ডার, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, বা দেখাচ্ছে যে সার্চ, রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে আপনার রিসেন্ট কমেন্টস। এই যে দেখেন রাইট সাইড বার, আমরা যদি আমাদের সাইডটাতে যদি যাই, দেখেন এই যে রাইটের যে সাইড বারটা আছে, অর্থাৎ রাইট সাইড বারে প্রথমে কি আছে, সার্চ বার আছে, এরপর আছে রিসেন্ট পোস্ট, তারপর আছে রিসেন্ট কমেন্ট। তো আমাদের দেখেন এইখান থেকে আমাদের এই যে সাইড বারটা, এটা একটা উইজেট, এই সাইড বারটা একটা উইজেট। তো আমরা এই উইজেট গুলো কিন্তু রাইট সাইড বার, এটা কিন্তু আমরা এডিট করতে পারি, যেখানে আসলে কি থাকবে, সার্চ বার থাকবে নাকি অন্য কিছু থাকবে, রিসেন্ট পোস্ট থাকবে নাকি অন্য কিছু থাকবে, এগুলো আপনারা কিন্তু এডিট করতে পারেন। লেফট সাইড বার, হেডার সাইড বার, এগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কাস্টমাইজ। এটা যদি আমরা আসি, আচ্ছা দেখেন এই কাস্টমাইজ অপশনটাতে আসার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের সাইটের যে নেম বা দেখাচ্ছে যে দেখেন এগুলো কিন্তু আপনারা এডিট করতে পারেন। এখানে যদি আমরা এডিট অপশনটাতে যদি যাই, দেখেন বলতেছে যে সাইট আইডেন্টিটি, আচ্ছা কাস্টমাইজ হেডার, তারপর এখানে আপনারা চাইলে লোগো অ্যাড করতে পারেন, অর্থাৎ এই যে সাইটের যে নামটা আছে আপনারা চাইলে এখান থেকে এটাকে, এই হেডারটাকে আপনারা এডিট করতে পারেন। এখানে আপনারা লোগো সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমাদের কিন্তু এটা টেক্সট হিসেবে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে লোগো সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, সাইটের যে আইকনটা আছে, এই আইকনটা একটু পরে বলছি। আমরা একটু সাইটের যে টাইটেলটা আছে এটা একটু চেঞ্জ করি। আমাদের দেওয়া আছে টেক ক্রাঞ্চ, আমি দিলাম হচ্ছে আর এখানে কিন্তু একদম ডিরেক্ট আমাদেরকে প্রিভিউটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? আপনারা চাইলে এখান থেকে এইভাবে এগুলোকে চেঞ্জ করতে পারেন। এরপর যেটা আছে যে ট্যাগ লাইন, অর্থাৎ এখানে দেখবেন যে আমাদের এই ক্রাঞ্চ টেক বা আমাদের সাইটের যে টাইটেলটা আছে এটার পরে একটা ট্যাগ লাইন এখানে দেখাবে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমি একটু হোম অপশনটাতে যাই।
তাহলে এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে দেখেন যে ট্যাগ লাইনটা আছে, আমাদের যে সাইটের যে নেমটা, এই সাইটের নেমটা হচ্ছে যে টেক ক্রাঞ্চ, এবং দেখাচ্ছে আমাদের দেখেন এই যে ইউআরএল এ বা দেখাচ্ছে যে আমাদের এই ব্রাউজারটাতে আমাদের কি নাম দেখাচ্ছে, এটা আপাতত আমরা যেহেতু সেভ করি নাই, তো আগের নামটা এখানে দেখাচ্ছে যে টেক ক্রাঞ্চ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো আমরা এই ট্যাগ লাইনটা কিন্তু চেঞ্জ করতে পারি। ট্যাগ লাইনটা আমরা দিলাম যে এটা আমরা ট্যাগ লাইন হিসেবে ইউজ করলাম। সাইটের যে টাইটেলটা সেটা আমরা দিলাম ক্রাঞ্চটেক, এবং এটা ট্যাগ লাইন দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এখানে ভিজিবিলিটি একটা বিষয় আছে, সেটা হচ্ছে হেডার লোগো অনলি, অর্থাৎ আপনি যে হেডারে লোগোটা দিতে যাচ্ছেন শুধুমাত্র লোগো দেখাবেন নাকি হেডার টেক্সট অনলি, শুধু টেক্সটটা দেখাবেন। আচ্ছা, শো বোথ, অর্থাৎ হেডারের লোগো এবং টেক্সট দুইটাই দেখাতে পারেন, অথবা আপনি হেডারের যে টাইটেলটা আছে এটা আপনি ডিসেবল করে রাখতে পারেন। এখান থেকে মোবাইল ফোনে কেমন দেখা যাবে বা দেখা যাচ্ছে যে ট্যাবলেটে কেমন দেখা যাবে আপনি চাইলে এটা ভিউ করে দেখতে পারেন। তো যাদের লোগো আছে বা দেখা যাচ্ছে যারা হচ্ছে লোগো ক্রিয়েট করতে পারবেন তারা হচ্ছে এই লোগোটা এখানে অবশ্যই সেট আপ করে দিবেন, দিয়ে জাস্ট এখানে পাবলিশ করে দিই। আচ্ছা, এখন একটু সাইডে লোড দিই, দেখি কি অবস্থা। দেখেন আমাদের সাইডে যে নামটা ক্রাঞ্চটেক বা ট্রেক ক্রাঞ্চটেক হয়ে গেছে, আর এখানে যেটা দেখাচ্ছে যে ক্রাঞ্চটেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো অবশ্যই এটা আপনারা আপনাদের ওয়েবসাইটের অনুসারে বা দেখা যাচ্ছে আপনারা কিভাবে ওয়েবসাইটটাকে বিল্ড করছেন এটার উপর ডিপেন্ড করে আপনারা চেঞ্জ করে নেবেন। তো এটা ছিল হচ্ছে আপনাদের কাস্টমাইজেশনের বিষয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের এখানে একটা ফ্যাব আইকন দেখাচ্ছে, বুঝছেন? এখানে একটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাকে বলা হচ্ছে ফ্যাব আইকন। এই দেখেন এইটার আইকনটা কিন্তু ডিফারেন্ট, লিঙ্কডইনের আইকনটা কিন্তু ডিফারেন্ট, এই ওয়েবসাইটের আইকনটা কিন্তু ডিফারেন্ট, আর আমাদেরকে এখান থেকে ওয়ার্ডপ্রেসের একটা আইকন দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে এই ফ্যাব আইকনটাকেও চেঞ্জ করতে পারি। এটা আমাদেরকে সুন্দরভাবে আগে বানায় নিতে হবে। এটার যে সাইজটা হয় সেটা হচ্ছে যে 16x16 বা দেখাচ্ছে 16 পিক্সেল বাই 16 পিক্সেল, এটা আপনারা ডিজাইন করতে পারেন, অথবা দেখাচ্ছে স্কোয়ার সাইজের যে কোনো ইমেজ আপনারা ইউজ করতে পারেন, হতে পারে সেটা 512x512, 300x300 বা 400x400, এভাবে একটা ছোট একটা লোগো আপনারা ডিজাইন করে নিয়ে এখানে আপলোড করতে পারেন, বা আইকনটা ডিজাইন করে আপলোড করতে পারেন। তো এটাও হচ্ছে আমরা কাস্টমাইজেশন অপশন থেকে পেতে পারি। আচ্ছা, কাস্টমাইজেশনের যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, যে আপনাদের সাইটের যে নেম, তারপর হচ্ছে আপনারা সাইটের যে ইউআরএল, এগুলো বা দেখা যাচ্ছে আপনাদের সাইটের যে হেডার বা টাইটেল যেগুলো আছে এগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন, বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদেরকে ফ্যাব আইকনটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো ফ্যাব আইকনটা চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে আগে আইকনটা বানিয়ে নিতে হবে। এখানে বলা আছে সাইট আইকন, তো জাস্ট এখান থেকে জাস্ট সাইট আইকনটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আপাতত আমাদেরকে স্কোয়ার সাইজের একটা এই ফ্যাব আইকন বা সাইড আইকন বানিয়ে নিতে হবে। তো আমরা ক্যানভা থেকে ইজিলি এটা বানাতে পারি। তো আমরা আগে এটা বানাবো, দেন হচ্ছে এখানে আমরা চেঞ্জ করে দিব। এটা সাইডের জন্য একটা ফ্যাব আইকন বানায় নিই, যেটার সাইজটা হবে স্কোয়ার সাইজ। এটা হতে পারে 50x50, 100x100, বা এটাকে যেটা রিকমেন্ড করা হয় যে মিনিমাম সাইজটা হবে 16 পিক্সেল বাই 16 পিক্সেল। তো আমরা যে কোনো ধরনের আইকন বা দেখা যাচ্ছে লোগো বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের ইমেজ আমরা ক্যানভা থেকেই বানাই। এটা ফ্রিতে মোটামুটি আমাদের এখন সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এটা নিয়ে নিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাস। এটা কোনো রিলেভেন্ট কিছু না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি জাস্ট এখন আপাতত ডিজাইন করছি না,
তো জাস্ট আপনাদেরকে এটাই নিয়ে দেখাই বা এটাই অ্যাড করে একটু দেখাই। যে কাজটা করবেন যে এখান থেকে ডাউনলোড করার সময় পিএনজি ফরম্যাটে অবশ্যই ডাউনলোড করবেন। আচ্ছা, এরপর জাস্ট কাস্টমাইজ যে অপশনটাতে আমরা ছিলাম এখান থেকে দেখেন সাইট আইকনের একটা অপশন আছে, এখান থেকে সিলেক্ট সাইট আইকন, আপলোড ফাইলস। আচ্ছা দেখেন এখানে আমাদেরকে প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা আমরা চাইলে এটাকে আরেকটু ড্র্যাগ করে একটু বড় করতে পারি বা দেখা যাচ্ছে যে ক্রপ করতে পারি। জাস্ট এখান থেকে ক্রপ ইমেজ এখানে দিয়ে এদের স্কোয়ার সাইজে আছে। আচ্ছা এটাকে আপাতত ক্রপ করছি না, এটা যে দেখেন আমাদেরকে আইকনটা এখানে দেখাচ্ছে। জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি আর রিমুভ করতে পারি। একটু আমাদের যে সাইটটা এখানে গিয়ে আমরা রিফ্রেশ দেই। আচ্ছা এটা সেভ করা হয় না এখনো, মানে পাবলিশ করা হয় না, জাস্ট পাবলিশ করে দিই। দেখেন আমাদের সাইটের যে আইকনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা একটু একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই আপনারা ফ্যাব আইকন ক্রিয়েট করবেন এমনভাবে একটা আইকন ক্রিয়েট করবেন যে আইকনটা এইভাবে দেখে বোঝা যায় বা দেখে খুব সহজেই বোঝা যায় যে হ্যাঁ আমরা এখানে আইকনের মাধ্যমে কি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। দেখুন এখানে যে ক্যানভার যে আইকনটা এটা দিছে ক্যানভা সি, এটা একটা ইউনিকভাবে এই ক্যানভাকে রিপ্রেজেন্ট করতেছে, যে সি ফর ক্যানভা বা এই ধরনের কিছু হয়তো তাদের একটা মোটো বা স্লোগান থাকতে পারে। তো আপনাদের যে এখানে যে লোগোটা এটা কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে না। আবার দেখেন আমরা যে এই যে গুগল মিটে যে এখন আছি, এই মিটের যে একটা আইকন দেখেন ওরা একটা মিটের জন্য এখানে একটা সুন্দরভাবে একটা আইকন দিয়ে রাখছে। এই আইকনটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এমন একটা আইকন ক্রিয়েট করব যে আইকনটা খুব সহজে বোঝা যাবে। তো দেখেন এই ধরনের লোগো যদি আমরা ইউজ করি, যে লোগোটা বা দেখা যাচ্ছে যে ফ্যাব আইকনটা পুরো ইমেজটা জুড়ে আছে, এটা যদি আমরা ইউজ করি তাহলে একটু দেখাই আপনাদেরকে যে আসলে এটা কেমন দেখা যায়। আচ্ছা দেখেন এখানে তাও এটা একটু দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে আসলে কি লিখতে যাচ্ছি, বা দেখা যাচ্ছে যে এখানে আমরা তাও জাস্ট ভিউ করেই দেখতে পাচ্ছি যে এখানে মোনো লেখা আছে, MONO এটা লেখা আছে। আমাদের আইকনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই আইকনটা দেখতেও অনেক ভালো লাগতেছে এর আগেরটার থেকে। এর আগেরটা বোঝাই যাচ্ছিল না যে কি লেখা আছে। তো যেহেতু এখানে আইকনটার সাইজটা অনেক ছোট, আপনাদেরকে এইটুকু খেয়াল রাখতে হবে যে আপনাদের যে মেইন ফোকাস বা আপনাদের যে মেইন কনসার্ন এটা যাতে এখানে একদম স্পষ্টভাবে ফুটে আসে বা একদম স্পষ্টভাবে যেন ফুটে ওঠে এটা। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের জন্য এই ফ্যাব আইকনটা ক্রিয়েট করে নিতে পারেন ক্যানভা থেকে খুবই সহজে। আচ্ছা তো এই ছিল মোটামুটি কাস্টমাইজেশনের বেসিক কিছু বিষয়। তো আরো কিছু অপশন আছে, এগুলো একটু দেখি আমরা। আচ্ছা কমেন্টসের যে অপশনটা আছে এখানে যদি আসি, দেখেন কমেন্ট এখানে প্রাথমিক অবস্থায় যে বিষয়টা আছে যে সবাই এখানে কমেন্ট করতে পারবে এবং দেখা যাচ্ছে যে অল কমেন্টস, আপনি চাইলে এখান থেকে কমেন্টগুলোকে ফিল্টার করতে পারেন। কমেন্টস অল কমেন্ট ফিল্টার করে আপনি দেখতে পারেন যে কি ধরনের কমেন্ট আপনি এখানে চাচ্ছেন, বা দেখাচ্ছে
ডেট ওয়াইজ আপনি কমেন্টগুলোকে এখান থেকে ফিল্টার করতে পারবেন। কমেন্টগুলোকে আপনি রিভিউয়ের জন্য রাখতে পারবেন, বা কোন কোন কমেন্ট আপনি ডিলিট করে দিচ্ছেন স্প্যাম হিসেবে, বা এইগুলো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। এখান থেকে দেখেন আনঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, মার্ক অ্যাজ স্প্যাম বা মুভ টু ট্র্যাশ, এই ধরনের ইমেল বা কমেন্টগুলো আপনি এখান থেকে চেক করে করে দেখতে পারেন। আচ্ছা, পেজের যে বিষয়টা, এটা একটু গুরুত্বপূর্ণ। যেখানে দেখেন এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট, প্রাইভেসি, এই পেজগুলো আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করে রাখছি। গতকালকে কি আপনাদেরকে পেজ ক্রিয়েট করে দেখাইছিলাম? আচ্ছা, গতকালকে পেজ ক্রিয়েট করে দেখাইছিলাম আপনাদেরকে, তো আপাতত পেজ আর ক্রিয়েট করে দেখাচ্ছি না। এখানে মিডিয়া ফাইলস বলতে যে এখানে আপনি লাইব্রেরিতে আপনার যে মিডিয়া ফাইলসগুলো আছে এগুলো অ্যাড করে রাখতে পারেন। পোস্টগুলো তো একটু আগে দেখালাম। তো এই ছিল মোটামুটি আপনাদের ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু বিষয়। এছাড়াও এখানে অ্যাডভান্স আরো অনেক বিষয় আছে। এখানে অ্যাডভান্স আরো অনেক প্লাগইনস আছে, অনেক টুল আছে। আপনারা এগুলো চাইলে নিজের ইচ্ছা থেকে প্র্যাকটিস করে করে দেখতে পারেন, বা দেখা যাচ্ছে যে যদি কোনো মনে হয় যে হ্যাঁ এই টুলটা আমাদের একটু জানার প্রয়োজন, বা দেখা যাচ্ছে কোথাও থেকে যদি আপনাদের মনে হয় যে না আমাদের এই সাইটটাতে আমরা একটু চেঞ্জ করব, এটা চেঞ্জ করব বা ওইটা চেঞ্জ করব, দেন আপনারা ওই প্লাগইনগুলো নিয়ে আরো রিসার্চ করতে পারেন। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করে রাখছিলাম, ওইটা এখনো অ্যাক্টিভ করি নাই। সেই প্লাগইনটার নাম ছিল হচ্ছে WP আপার। এটা একটু অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এটা অ্যাক্টিভেট করার পর আমি যদি আমাদের সাইটটাতে যাই, গিয়ে একটু রিলোড দেই, আচ্ছা সোশ্যাল বাটনটা কোথায় অ্যাড হলো? এখনো অ্যাড হয় নাই। আচ্ছা, একটু দেখতে হবে। আচ্ছা, অ্যাক্টিভেট করার পর আমাদেরকে একটু এখানে সেটিংসে আসতে হবে। আচ্ছা, পেজ হোম। আচ্ছা, কোথায় আপনি হচ্ছে প্লেসেস অ্যাভেলেবল, অর্থাৎ কোথায় আপনি সোশ্যাল আইকনগুলো দেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে হোম পেজ। আমি একটু হোম পেজটাতে অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে আফটার কন্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্টের শেষে আপনি দেখাবেন কোন কোন সোশ্যাল মিডিয়া বা কোন কোন সোশ্যাল মিডিয়া আপনি এখানে দেখাতে চাচ্ছেন। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, লিঙ্কডইন দেখাচ্ছি। আচ্ছা, লেআউট বাটন ডিফল্ট। আচ্ছা, লেআউট অপশন ডিফল্ট, ঠিক আছে, ডিফল্টটাই থাক। পজিশনটা হচ্ছে পজিশনটাকে ফিক্স নাকি ফিক্স রাইট, বা দেখাচ্ছে পজিশনটাকে ক্লিয়ার করবেন, বা দেখাচ্ছে আইকনের যে সাইজটা আছে এখান থেকে চাইলে আপনি সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আরো বেশ কিছু অপশনস আছে, এগুলো এত বেশিতে আমাদের যাওয়ার দরকার নেই। আচ্ছা, টুইটারে যে শেয়ার হয় সেই শেয়ারটাকে কাউন্ট করবে কিনা এটাও আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তো জাস্ট এখানে সেভ করে দেখি যে আমাদের বাটনটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, হোম বাটনে তো আসলাম। जी सर। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের হোম বাটনে মানে হোম পেজে আসলে পজিশনটাকে ফিক্স করে দেওয়া হয় নাই, যে আসলে কোন পজিশন আমরা দিব এটা দেখাচ্ছে না। কিন্তু আমাদের দেখেন এই যে আমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার শেয়ার আইকনগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো, যদি ক্লিক করি টুইটারে শেয়ার করতে পারবো, এবং শেয়ার কাউন্টটাও এখান থেকে দেখাচ্ছে আসলে কতগুলো শেয়ার হচ্ছে। তো আমরা একটু আমাদের হোম পেজে এটাকে পজিশনটাকে ঠিক করে দিই যে আসলে কোথায় আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, আইকন সাইজ, পজিশনটা হচ্ছে ফিক্সড লেফট অথবা ফিক্সড রাইট আমরা দিতে পারি। জাস্ট আমরা ফিক্সড লেফট করে দিলাম, দিয়ে দেখি এখন সেভ দেই। দেখেন এই পাশে কিন্তু আমাদেরকে অপশনটা দেখাচ্ছে যে পজিশনটা কেমন হবে। দেখেন এই পাশে ফিক্স করে আমাদেরকে দেখাচ্ছে। আপনি চাইলে এগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এখন একটু হোম বাটনে যাই, দেখেন এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো এখানে
অ্যাড হয়ে গেছে। তো এই ছিল যে প্লাগইনের কিছু কাজ। তো এই প্লাগইনগুলো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, আরেকটা প্লাগইন ছিল, সেটার নাম ছিল হচ্ছে ডুপ্লিকেট, বা দেখা যাচ্ছে যে কন্টেন্ট ডুপ্লিকেট। সেটা কই দেখি একটু। আচ্ছা, সম্ভবত এটা ছিল কপি অ্যান্ড ডিলেট। এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এখন যদি আমরা আমাদের পোস্টগুলোতে যাই, অল পোস্টে, আচ্ছা দেখেন এখানে কপির একটা অপশন আমাদেরকে এখন দেখাচ্ছে যে কপি। এখান থেকে কতগুলো কপি করতে যাচ্ছি আমরা, একটা দুইটা বা কত টাইমস আমরা কপি করতে যাচ্ছি, এখানে ডিফল্ট হিসেবে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখানে কপি নাও করলাম। দেখেন আমাদের ওই পোস্টের একটা কপি এখানে চলে আসছে। তো আমরা জাস্ট এই পোস্টটাকে কপি করে এখানে আবার দেখাচ্ছে, এটাকে আমরা এডিট করতে পারি। তো এই কপি করার যে কারণটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের দেখাচ্ছে একই ধরনের আমাদের পোস্টগুলোর একটা নির্দিষ্ট ফরম্যাটিং বজায় রাখার জন্য আমরা অনেক সময় এইভাবে পোস্টগুলোকে কপি করে জাস্ট ওইখানে হয়তো সিম্পল কিছু কথাবার্তা এডিট করে আমরা দিয়ে দিলাম। তো আপনারা যদি চিন্তা করেন যে মোবাইল ফোনের একটা বিষয়, যদি চিন্তা করেন যে মোবাইল ফোনে আপনারা হচ্ছে যখন মোবাইল ফোনের যদি রিভিউ বা স্পেসিফিকেশন যখন লিখেন, তখন ওইখানে অনেকগুলো বিষয় কমন থাকে। তো সেক্ষেত্রে কি করা হয় যে এই যে পোস্টগুলোকে ডুপ্লিকেট করে বা পোস্টগুলোকে কপি করে আবার দেখাচ্ছে নতুন একটা মোবাইল ফোনের জন্য যখন আমরা রিভিউ বা স্পেসিফিকেশন লিখি, তখন হচ্ছে এই শুধুমাত্র ওই মোবাইল ফোনের স্পেসিফিকেশনগুলো এডিট করে আমরা জাস্ট ওটাকে পাবলিশ করে দিই। তো এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় এই পোস্টগুলোকে ডুপ্লিকেট করতে হয়। জাস্ট একটা ক্লিক করবেন, আপনার পোস্টটা এখান থেকে ডুপ্লিকেট হয়ে যাবে। জাস্ট এখান থেকে ট্যাগ বা অন্যান্য বিষয়গুলো আপনি ফরম্যাটিং করে এখান থেকে পাবলিশ করে দিতে পারবেন। এখন ওয়েবসাইটটাতে যান, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এখানে, আচ্ছা দেখেন এখানে আমাদের অলরেডি পোস্ট চলে আসছে, যে পোস্ট আমরা এখনই ডুপ্লিকেট হিসেবে পাবলিশ করলাম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক বিষয়। আরো অন্যান্য অ্যাডভান্স অনেক বিষয় আছে, আপনারা চাইলে এখান থেকে HTML কোড এডিট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আরো অন্যান্য ডিজাইনগুলো এডিট করতে পারেন। তো আপাতত যেহেতু আপনাদের HTML বা CSS সম্পর্কে হয়তো বেসিক আইডিয়া নাই, তো ওই কোডিং গুলো বা দেখা যাচ্ছে HTML CSS কোড বা জাভাস্ক্রিপ্টের কোড বা PHP কোড, এগুলোতে আপাতত হাত না দেওয়াটাই আপনাদের জন্য বেটার।